খাগান মোড়, এটাকে আমরা যদি বলি চারাবাগ, এটাকে যদি বলি আখরাইন, আর এটা হচ্ছে আমাদের ড্যাফোডিল রোড। তো খাগান থেকে আমি সিনারিও বলতেছি, হ্যাঁ, চ্যাপ্টার 1.4 যে অংশটা তোমাদের পড়ানো হয়নি। এই খাগান মোড়ের কাহিনী হচ্ছে, যখন রাস্তা তৈরি করা হয়, বিবেচনা করো আর কি, খাগান থেকে আখরাইন যাবে এট এ টাইম সর্বোচ্চ 100টা গাড়ি চলতে পারে, এটা বলা আছে, মানে ক্যালকুলেশনে দেখা হয়েছে। এই জন্য রাস্তাটা একটু প্রশস্ত করা হয়েছে। সবাই কি বুঝতেছো? যে এট এ টাইম খাগান থেকে আখরাইন বরাবর 100টা গাড়িও চলে একই সঙ্গে 12টা রেকর্ড করতেছি ক্লাস 30 মিনিটে আর কি, মানে 100টা গাড়ি চলে ওই সময়, যে কোনো সময় আর কি, এখানে কোনো জ্যাম লাগবে না, এই কথাটা বলা আছে। চারাবাগ থেকে আসলে 100টা গাড়ি কখনো খাগানের দিকে আসে না, কারণ চারাবাগ রোড আছে ন্যারো রোড, এখান থেকে মেবি 70টা গাড়ি আসে। তাহলে এখানে 100 করা হলো কেন? কারণ যদি আরো কোনো রাস্তা তৈরি করা হয়, এদিক বরাবর যদি কোনো রাস্তা তৈরি করা পরে, বা এই বরাবর যদি কোনো রাস্তা তৈরি করা হয়, তাহলে এদিক থেকে তো গাড়ি ইনপুট হবে, এটা বলে ইনফ্লো। তো গাড়ি আসবে, তাহলে সবগুলো হিসাব করার জন্য, যেটা এটা যে সবগুলো হিসাব করার জন্য রোডটা একটু বড় করা হয়েছে একর থেকে। এই সেন্সটুকু বোঝা গেছে? আমরা খুবই হাইলি আইডিয়াল কেস বিবেচনা করতেছি, আমাদের বিবেচনা অনুযায়ী কেবলমাত্র চারাবাগ থেকে খাগানের দিকে গাড়ি আসে, খাগান থেকে চারাবাগ বরাবর গাড়ি যায় না, এটাকে বলা হয় ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। মনে হয় উত্তরা যারা যারা থাকো, কিংবা যারা যারা আরো ভালো ভালো জায়গাগুলো আর কি বলে তোমার গুলশান টুলশান থাকো, তা দেখছো ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। আর এই খাগান থেকেও আখরানের দিকেও গাড়ি যায় কেবলমাত্র একদিক বরাবর, ওয়ান ওয়ে। তো এখন কথা হচ্ছে যে ড্যাফোডিল কর্তৃপক্ষ এখানে একটা বিশ্ববিদ্যালয় বানাইছে রিসেন্টলি, মনে করো মেবি 10-15 বছর পরে আর কি, 15-16 বছর। তো ড্যাফোডিল কর্তৃপক্ষ এখন যদি ঠিক পাওয়াটা 30 মিনিটে কিংবা একটা 30 মিনিট যদি গাড়ি ছাড়ে, ওরা সর্বোচ্চ কতগুলো গাড়ি ছাড়লে খাগান মোড়ে এই বরাবর এখান থেকে গাড়ি যাবে খাগান মোড়ে, দেন এখান থেকে মেবি আখরানের দিকে যাবে। একটু সিনারিওটা বুঝো। তো ড্যাফোডিল কর্তৃপক্ষ 12টা 30 মিনিট যদি গাড়ি ছাড়ে, সর্বোচ্চ কতটা গাড়ি ছাড়লে এখানে জ্যাম হবে না? 30টা। কেমনে হলো 30? আসমান থেকে আসবে ক্ষমতা একজন বলেছে 40টা স্যার। 40টা। আচ্ছা, আমি একটা বিষয় বলি, তোমাদের তো এই বিষয়ে ক্লিয়ার, একটু আগে বললাম যে এই বরাবর এট এ টাইম যদি 100টা গাড়ির বেশি, মনে করো 101টা গাড়িও থাকে, তাহলে জ্যাম তৈরি হবে, যেটা এক্সট্রা গাড়ি সেটা জ্যাম তৈরি করবে। জি স্যার। আর জ্যাম চেইন রিঅ্যাকশনের মতো ওর পরে বাকি গাড়িগুলো জ্যামে পড়বে, আলটিমেটলি জ্যাম থাকবেই। এই লজিকটুকু বুঝে গেছে কিনা? ওকে, এই হচ্ছে মেইন থিম আর কি। তাহলে কথাটা হচ্ছে, তাহলে আমার কোনোভাবে যেই পরিমাণ গাড়ি আসে, সেই গাড়ির সংখ্যা, টোটাল গাড়ি যতগুলো আসে তার সংখ্যা 100 যেন পার না হয়, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে আমার যদি চারাবাগ থেকে খাগান থেকে গাড়ি আসে 70টা, তাহলে আমাকে দেখতে হবে ড্যাফোডিল থেকে খাগান থেকে কতটা গাড়ি যেতে পারে। আমি জানি না, আমি প্রথমে যে ধরবো যে আমি জানি না, ড্যাফোডিল কর্তৃপক্ষ একজন গণিতবিদ বলছে আর কি, বলছে যে আপনি হিসাব করে দেন কতগুলো গাড়ি আমরা ছাড়তে পারবো, তাহলে ওই হিসেবে আমরা ট্রান্সপোর্টেশন শিডিউলটা বানাবো। একই সঙ্গে যদি 50টা গাড়ি ছাড়তে না পারি, তাহলে আমাকে আধা ঘন্টা পর গাড়ি ছাড়তে হবে, প্রথমে 25টা, তারপরে 25টা। তো এই জন্য কর্তৃপক্ষ একজন লোককে নিয়োগ করলো, উনি হিসাব করলেন, উনি ধরলেন আমরা যেহেতু জানি না ড্যাফোডিল থেকে খাগানে কতটা গাড়ি যাবে, আমরা ধরলাম গাড়ির সংখ্যা x। এখন কথাটা হচ্ছে তোমাদের বললাম যে এই পরিমাণ সর্বোচ্চ এই পরিমাণ গাড়ি বের হতে পারে, আবার একটা কথা বললাম যে সর্বোচ্চ কতগুলো গাড়ি আসতে পারে সেটাও তো হিসাব হবে, এর সমান হবে। তাহলে আমি যদি বলি বাংলায়, যদি বলি যে আগত গাড়ি খাগানের দিকে কতগুলো গাড়ি আসতেছে, 70টা গাড়ি আসে চারাবাগ থেকে, আর ড্যাফোডিল থেকে কয়টা গাড়ি আসে, x সংখ্যা। তাহলে আমি যদি বলি যে মোট আগত গাড়ি, তাহলে x প্লাস 70 হয় কিনা? জি স্যার। আর কথা হচ্ছে এই আগত গাড়ি যা হবে, নির্গত গাড়ির সংখ্যা, মানে যে পরিমাণ গাড়ি বের হয়ে যায় এদের সংখ্যা আসলে সমান। যদি সমান হয় তখনই জ্যাম হবে না, সমান বা সমানের থেকে কম। তাহলে যদি ক্যালকুলেশন করি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, 100 minus 70, that means 30। এই কথাটাই কেউ একজন বলেছে যে 30টা গাড়ি এই 100 থেকে 70 বিয়োগ করছে। আচ্ছা, যদি গাড়ির সংখ্যা 20টা হইতো, ধরো আমি আমার বিশ্ববিদ্যালয় পড়তে 20 স্টুডেন্ট কম, এই জন্য আমি গাড়ি ছাড়তেছি 20টা করে, তাহলে আমার আগত গাড়ি কয়টা, এখানে 70, এখানে 20, মোট কয়টা হলো 90। আগত গাড়ি 90, যাইতে পারবে কতটা, 100টা। তার মানে এখানে
জ্যাম হবে না, কারণ আমার আগত গাড়ির থেকে নির্গত গাড়ির সংখ্যা এখনো বেশি। সরি, নির্গত, হ্যাঁ আচ্ছা আচ্ছা, দুঃখিত, কম কম কম, দুঃখিত। তার মানে আমার কথা হচ্ছে সর্বোচ্চ কোন পয়েন্ট পর্যন্ত আমি আমার গাড়ির সংখ্যা বাড়াতে পারবো, সেটাই হচ্ছে সমান করে হিসাব করা হয়। এইটুকু বোঝা গেছে, মানে সর্বোচ্চ গাড়ি 30টা নিতে পারবে, 30টার বেশি যদি 31টা নেওয়া হয়, তাহলে এই 31টা এখানে 70টা, মোট হবে কতটা? 101। ওই একটা গাড়ির জন্য পড়বে জ্যাম। এই লজিকটুকু বোঝা গেছে? এটা আসলে আমরা এটাকে এভাবে বলি টোটাল ইনকামিং ফ্লো। এটা টোটাল আর কি, মানে যে পরিমাণ গাড়ি আসে, গাড়ির গতি, গাড়ির স্রোতকে বলা, গাড়ির আসলে স্রোত হয় এটা আর কি, ঠিক আছে? গাড়িকে বলা হয় ফ্লুইড পার্টিকেল। এটা হচ্ছে মিলি ইনকামিং ফ্লো, আর এটা হচ্ছে টোটাল আউটগোয়িং ফ্লো। এই দুইটাই মিলিয়ে সমান করতে হয়। এটাই হচ্ছে আমাদের ট্রাফিকের সব এবং ফান্ডামেন্টাল রুলস আর কি। ফিজিক্সে ম্যাক্সিমাম ফান্ডামেন্টাল কিছু রুলস আছে, এটা হচ্ছে ট্রাফিকের ক্ষেত্রে ফান্ডামেন্টাল রুলস। আগত গাড়ির সংখ্যা আর নির্গত গাড়ির সংখ্যা যদি সমান হয় ততক্ষণ পর্যন্ত জ্যাম হয় না। যদি এটা কম বেশি হয়, মেইনলি নির্গত গাড়ি থেকে আগত গাড়ি যদি বেশি হয়, তখন আমার জ্যাম তৈরি হয়। একদম সহজ বাংলা কথা। এই পয়েন্টটা বুঝতে পারছো আমার কথা? বুঝছো তো সবাই? জি স্যার। এখন এখন কেউ যদি বলো এখানে সমীকরণ কয়টা হয়েছে, এই যে এই পয়েন্টে যাই, একটা স্যার। আমার পয়েন্ট কয়টা ছিল, কয়টা পয়েন্ট নিয়ে কাজ করতেছিলাম? খাগান মোড় নিয়ে কাজ করতেছিলাম, খাগান পয়েন্ট, এই জন্য একটা সমীকরণ। যদি পয়েন্ট হইতো খাগান না হয় আরো 4টা 5টা হইতো, তখন আমার কি হইতো? 4-5টা সমীকরণ। 4-5টা সমীকরণ হইতো। এইটাই মেইনলি হচ্ছে আমার এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে আর কি। তো এখানে বলছে the following diagram describe the traffic flow of a part of congested part of বলছে of ঢাকা for some day। ঢাকার কোন একটা দিনের ক্ষেত্রে আসাদ গেট, ফার্ম গেট, শাহবাগ আর নিউ মার্কেট, এটা একটা আইডিয়াল কেস বিবেচনা করছে। আসলে চার কোণা নয়, মানে সরি কি বলে, এরকম চতুর্ভুজ আকৃতির নয়, জাস্ট বিবেচনা করা হচ্ছে, বিবেচনার জন্য, তেমন কিছুই না। এখানে আমি একটু বলে রাখি যে এরোর জন্য খুব গুরুত্বপূর্ণ। ফার্ম গেট দিয়ে গাড়ি, এটা হচ্ছে ফ্রিওয়ে, এটা শহরের বাইরে যাচ্ছে, এই বরাবর গাড়ি ঢোকে, এই বরাবর গাড়ি ঢোকে 2300টা গাড়ি, এটা কর্তৃপক্ষ হিসাব করে বের করছে। আর এই যে এই বরাবর মেবি এটা মনে করো ঢাকার অন্য রোডে ফার্ম গেট থেকে মেবি অন্য দিকে যেটা যায়, সেই রোডে 3Z পরিমাণ গাড়ি বের হয়ে যায়। আমরা জানি না জেড এর মান কি, সেই জেড এর মানটা কি, সেটা হচ্ছে এই যে এখানে নিউ মার্কেট থেকে যে গাড়ি, নিউ মার্কেটে গাড়ি যাওয়া আসা করে, তো এই বরাবর নিউ মার্কেট থেকে মেবি কাটাবনের দিকে গাড়ি যায় কতগুলো আমরা জানি না, ধরে নিচ্ছি জেড পরিমাণ গাড়ি, কারণ সবগুলো পয়েন্টে কতগুলো গাড়ি আসে বা বের হয় সেটা আমরা হিসাব করতে পারি নাই। আমরা এই জন্য জানি না কতগুলো গাড়ি এখানে যাচ্ছে, জেড পরিমাণ গাড়ি যাচ্ছে আমরা ধরলাম মনে মনে। এই গাড়িরই হিসাব করা গেছে এইটুকু যে এই গাড়িরই 3 গুণ গাড়ি ফার্ম গেট থেকে এই বরাবর বের হয়ে যাচ্ছে। এই কথাগুলো বুঝতে পারতেছো? ইয়েস স্যার। এবার এই যে এই ফ্রিওয়ে থেকে শাহবাগের দিকে যে পরিমাণ গাড়ি আসে আমরা হিসাব করতে পারি নাই। যেমন শাহবাগ থেকে এই বরাবর গাড়ি বের হয় 1000, আমরা এইখান থেকে এই দিক বরাবর যে কতগুলো গাড়ি আসে সেটা আমরা হিসাব করতে পারিনি। আমরা অনুমান করছি গাড়িগুলো এক্স পরিমাণ। এই এক্স পরিমাণের দ্বিগুণ গাড়ি ফার্ম গেট থেকে আসাদ গেটের দিকে যায়, এখানে 2x লেখা হয়েছে। পয়েন্ট বুঝতে পারতেছো? ইয়েস স্যার। এই কথাগুলো কোশ্চেনে বলা থাকবে, এই কথাগুলো প্রশ্ন খুব সুন্দর করে বলা থাকবে। কাহিনী হচ্ছে তোমাদের এখান থেকে সিস্টেম বের করতে হবে। তো এখানে কোশ্চেন আসলে মিনিট দুইটা বলছে, ফর্ম এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, একটা ইকুয়েশন বানাতে হবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বানাতে হবে। 4টা পয়েন্ট যেহেতু, আসাদ গেট, ফার্ম গেট, শাহবাগ, নিউ মার্কেট, তাহলে আমাদের ইকুয়েশন কয়টা হবে? 4টা। 4টাই। 3 4 মেবি আসাদ। স্যার আমাদের কোশ্চেনে কি এই ম্যাপটা দেওয়া থাকবে? জি জি, এই সিনারিওতে দেওয়া থাকবে স্যার, এটা দেওয়া থাকবে। সিনারিও বলতে কি যেরকম চিত্র দেওয়া থাকবে নাকি লেখা এই চিত্র দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকবে। বা যদি কফির ম্যাথ বলছিলাম, কফির ম্যাথ একটু পাশে পড়বো আর কি একবার, সিনারিও করা থাকবে, ওইখান থেকে মিল তোমাদের ম্যাথ এই কি বলে সিস্টেম বানাতে হবে। সিস্টেম বানানোর পর সলভ দা সিস্টেম। এই সিস্টেমে এই সলভিং পার্টটা সবাই মনে পারো কিনা? জি স্যার। আমি তো এটা বলছি না, তাহলে আমার কথা হচ্ছে এই লিনিয়ার সিস্টেম থেকে সিনারিও থেকে কেমনে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বানায় সেটা একটু দেখি। সামারাইজিং ইনফরমেশন এখানে আর কি। তো তোমাদের মনে আছে কিনা যে আমার ইন্টারসেকশন পয়েন্ট 4টা, আসাদ গেট, নিউ মার্কেট, ফার্ম গেট আর শাহবাগের জন্য বলছে ইন্টারসেকশন। আর এখানে বলছে ইনকামিং ফ্লো, কতগুলো গাড়ি আসে, আউটগোয়িং ফ্লো কতগুলো গাড়ি বের হয়। এটা আসলে টোটাল ইনকামিং ফ্লো হওয়া উচিত, মোট কতগুলো গাড়ি আসে। এই লাইনটা গুরুত্বপূর্ণ, বলছে এট ইচ ইন্টারসেকশন, কিন্তু একটু মনোযোগ দাও, প্রত্যেকটা ইন্টারসেকশন
সেকশনে দ্য ইনকামিং ট্রাফিক মাস্ট ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে ইকুয়াল হওয়া, দ্য আউটগোয়িং ট্রাফিক সো দ্যাট দেয়ার উইল বি নো কনজেশন। এই কথাটুকু বুঝছো? জি স্যার। এই কথাটাই আমি যে খাগানের কাহিনী থেকে বললাম না, বুঝাইলাম না? এটা হচ্ছে মেইন কথা, যে কতগুলো গাড়ি আসে, যেই পরিমাণ গাড়ি আসে সেটা যেন ম্যাচ করে, দ্যাট মিন্স ইকুয়াল হয়, কতগুলো গাড়ি বের হয়ে যায়। তাহলে আমার 4টা পয়েন্টে শুধু এটাই বের করতে হবে। আমি যদি প্রথম পয়েন্ট বিবেচনা করি, পয়েন্ট নাম্বার মেবি এ, আসাদ গেট। আসাদ গেটে অ্যারো চিহ্ন দ্বারা বুঝতে হবে, অ্যারো চিহ্ন দ্বারা বুঝতে হবে যে আমাদের আসলে গাড়ি কোনগুলো আসতেছে, কোনগুলো বের হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি একটু ছোট করে দিই, আসাদ গেট। স্যার আমরা কি অ্যাকচুয়ালি এটা বের করবো যে স্যার মানে ম্যাক্সিমাম কতগুলো গাড়ি গেলে স্যার জাম হবে না, এই জন্য স্যার এই সেটগুলো বের করবো। এটাই হচ্ছে ম্যাক্সিমাম কতগুলো গাড়ি আর কি। এটা আমি একটু বললাম যে সর্বোচ্চ এত সংখ্যক গাড়ি গেলেও জ্যাম হবে না, এই কথাটাই বলা হচ্ছে। জি স্যার আমরা আসাদ গেট থেকে শুরু করলাম কেন স্যার এটা? যদি চাও নিউ মার্কেট থেকে শুরু করতে পারো, আসাদ গেট আমার প্রিয় জায়গা, এখান থেকে আমি শুরু করছি। এখান থেকে কেউ যদি চাও নিউ মার্কেট থেকে শুরু করো, কেউ যদি চাও শাহবাগ, যদি কারো ফার্ম গেট পছন্দ হয় সেখান থেকে শুরু করতে পারো। আসলে আমি একটু এই বরাবর যেতে চাচ্ছি আর কি। কেউ যদি চাও এই বরাবর যেতে পারো, কেউ যদি চাও আসাদ গেট তারপর শাহবাগ তারপর ফার্ম গেট তারপর নিউ মার্কেট করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যান্সার সেম আসবে যদি ক্যালকুলেশন ঠিক থাকে। বুঝে গেছে স্যার? জি স্যার বুঝি। ওকে, তাহলে আমি যদি বলি এখন আসাদ গেটের জন্য কাণ্ডটা কি হবে সেটা একটু দেখি। আসাদ গেটের জন্য যে কাণ্ডটা হবে সেটা হচ্ছে, আমি যদি বলি টোটাল ইনকামিং ফ্লো, বুঝতে পারবা, আর টোটাল আউটগোয়িং ফ্লো। কারো কোনো অসুবিধা আছে? সংক্ষেপে লিখলাম। আসাদ গেটে আসে হচ্ছে ফার্ম গেট থেকে আসে আর নিউ মার্কেট থেকে আসে। তাহলে ফার্ম গেট থেকে আসে 2x পরিমাণ গাড়ি আর নিউ মার্কেট থেকে আসে 5y পরিমাণ গাড়ি। তো টোটাল মানে কি, এগুলো যোগ হবে, তাই কি না? জি স্যার। জি স্যার। আর আউটগোয়িং মানে কি, বের হয়ে যায়, এই বরাবর যায় 1300 গাড়ি, এই বরাবর যায় 4z পরিমাণ গাড়ি। তাহলে আমি কি বলতে পারি যে 4z আর 1300 হচ্ছে বের হওয়া গাড়ি, বলা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার বলা যায়। ওকে, এখন কাহিনী হচ্ছে আমি এই দুটো করবো কি, ইকুয়াল করব আমাদের শর্ত মতে। যদি শর্ত মতে ইকুয়াল করি তাহলে এই দুইটা ইকুয়াল থেকে বা এই দুইটা একটা সমীকরণ তৈরি হয় না এখান থেকে। আমি যদি সাজায় লিখি 2x প্লাস 5y মাইনাস 4z সমান সমান 1300, এটা সমীকরণ পাওয়া গেছে আসাদ গেট পয়েন্ট থেকে। জি স্যার। পাওয়া গেছে। জি স্যার। এভাবে যদি ফার্ম গেটে যাই, ফার্ম গেটে আসে কেবল একদিক থেকে 2300, বের হয় কোন দিকে, এইদিকে বের হয়, এইদিকে বের হয়, এইদিকে বের হয়। তোমরা হচ্ছে যখন একটা নিয়ে কাজ করো তখন ওইটা ছাড়া বাকিগুলোকে ভুলে যাবা। যে এইখানে খেয়াল রাখো, এই 2x হচ্ছে আসাদ গেটের দিকে আসে, যদি আসাদ গেট বিবেচনা করি। ফার্ম গেট বিবেচনা করলে ফার্ম গেট থেকে বের হয়। কাহিনী হচ্ছে তাহলে 2x বের হবে নাকি আসবে, এটা ডিপেন্ড করবে পয়েন্টের উপর। আসাদ গেটে সে আসে, যখন আসাদ গেট বিবেচনা করবে তখন সে হচ্ছে আসার মধ্যে থাকবে, বাট যখন ফার্ম গেট বিবেচনা করবে তখন সে কিন্তু বের হচ্ছে। পয়েন্টটা কি বুঝতে পারছো? জি স্যার। ফার্ম গেট থেকে বের হবে, আসাদ গেটে ঢুকবে। ঢুকবে। তো এটা হচ্ছে মিলিয়ে আসাদ গেটের ইকুয়েশন। তো আসাদ গেট থেকে এই একটা সমীকরণ আমরা পাচ্ছি, এটাই মিলিয়ে স্যার এই যে আসাদ গেটের যে ইনকামিং ফ্লো আর আউটগোয়িং ফ্লো করার পরে এই দুটো পরে ইকুয়াল করা হচ্ছে এই জায়গায়। স্যার তোমরা চাইলে যে 1 মিনিট বলি আগে আমাকে বলতে দাও, তোমরা চাইলে এখানেই যদি ফাঁকা জায়গা থেকে এখানে ইকুয়াল করতে পারো, এই দুটো ইকুয়াল করে এখানে এই সমীকরণ, এই সমীকরণ বা এই সমীকরণ লিখতে পারো এখানে। স্যার ডিরেক্ট সমীকরণ লেখা যাবে না? এই সমীকরণ আমি চাচ্ছি না লিখতে, আমি চাচ্ছি না তোমাদের কাছে, আমি চাচ্ছি তোমরা পয়েন্টটা বুঝো আর কি। তাহলে এইটা মানে এই টাইপের সমাধান লাগবে, তারপরে হচ্ছে এই এটা সমীকরণ। লেখার পরে যে তারপর তুমি যদি এটা লিখবা, দেন লেখার পরে তোমার সরাসরি এখান থেকে একটা সমীকরণ বানাবা। সমীকরণ কেমন, চলকগুলো বাম দিকে আর ধ্রুবকটা ডান দিকে। এখানে খেয়াল করে, এখানে একজন এই পয়েন্টটা আগে লিখছে, তারপরে তোমার ফার্ম গেটটা লিখছে। ফার্ম গেটে আসে 2300 গাড়ি, বের হয় 2x প্লাস 6y প্লাস 3z, এটা পরে ঘুরে এখানে আসবে 2300 ওই দিকে চলে যাবে। এই যে এই হচ্ছে এরকম 4টা পয়েন্টে 4টা ইকুয়েশন পাওয়া যাবে। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এই হচ্ছে মেইন ম্যাথ আর কি। তো এটা যদি এরকম হয়, এটা যদি মিলিয়ে লিখবো, তারপর সেটাকে আমরা সিস্টেমে লিখবো। এটা a ম্যাট্রিক্স, এটা x ম্যাট্রিক্স, y ম্যাট্রিক্স। এখানে এটা 0 কেন, কারণ দ্বিতীয় ইকুয়েশনে খেয়াল করো x নাই, শুধু y আর z আছে, এইজন্য x এর মান 0 করা হয়েছে। x এর সহগ 0, যদি কোনো সহগ না থাকে, সহগ না থাকলে ওই সহগটা 0 করতে হয়। সিমিলারলি যেমন এইখানে
x আছে আর y আছে, 4 নম্বর ইকুয়েশন, z নাই। এই জন্য হচ্ছে এই ইকুয়েশনটা মেইনলি এরকম x প্লাস 3y প্লাস 0z সমান সমান 1000 1000 আর কি। তাহলে x এর সহগ 1, y এর সহগ হচ্ছে 3 আর z এর সহগ 0, এই জন্য 130। আর রাইট সাইডে 1000 1000 আছে। দেন তাকে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাই। স্যার ওইখানে কি ওই যে x ইকুয়ালস টু x ইকুয়ালস টু দেখাইছে b ইকুয়ালস টু দেখাইছে এটা কি লেখা লাগবে? লিখতে পারো যদি এরকম লেখা সিনট্যাক্স এরকম, আর যদি না চাও এটা হচ্ছে এটা লিখতে একভাবে হ্যাঁ একবার ইকুয়ালস টু যেটা আমার পারো, যে কোনো একটা লিখতে পারো। তুমি চাইলে এখানে এটা নিচে ব্র্যাকেটে পেন্সিল দিয়ে এটা b, এটা হচ্ছে সরি এটা x, এইটা ওটা b লিখতে পারি, লিখতে পারো। সবাই বুঝতে পারছো? মানে একটা জিনিস লেখার তো অনেক প্রকার সিনট্যাক্স আছে, বেটার হয় অনেকগুলোই অ্যাপ্রোপ্রিয়েট সিনট্যাক্স আছে, তোমাদের যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট সিনট্যাক্স অ্যাপ্লাই করে লিখলেই চলবে। তারপর আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স আছে, সেই অগমেন্টেড ম্যাট্রিক্স আমরা সলভ করি। সলিউশন করার পরে আমরা শর্তে যাই যে র্যাঙ্কগুলো সমান বা র্যাঙ্কগুলো অসমান, তখন সলিউশন আছে বা তখন সলিউশন নাই, এরকম। সবাই বুঝছো? জি স্যার, এই যে এইটার কথাই বলছিলাম, সমান অসমান। ওটা যাচ্ছি। আচ্ছা, যদি কারো কোনো অসুবিধা না থাকে তাহলে আমি এখন ওই পার্টটা যাব, যেই পার্টে তোমার সলিউশনের কাণ্ডটা ঘটে আর কি। জি স্যার। এটা হচ্ছে মেইনলি আমার একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ছিল, সেটার নাম হচ্ছে AB। এই অগমেন্টেড ম্যাট্রিক্স কে ক্যালকুলেশন করে এটাকে আমি তাই ইসিলার ফর্ম বের করছি। হ্যাঁ, মানে উপরে কিছু ক্যালকুলেশন ছিল আর কি, বলা যায়। জি স্যার, বলা যায়। আচ্ছা, তো আমি কিছু ক্যালকুলেশন করার পরে জি স্যার। স্যার আপনি তো আমাদের ইসলাম ফর্ম বের করা শিখাইছিলেন, এখানে কি কোশ্চেনও আমাদের বের করে নিতে হবে নাকি দেওয়া থাকবে করা থাকবে? না অবশ্যই কোশ্চেন তোমাদের করতে হবে। সরি, কোশ্চেনে দেওয়া থাকবে শুধুমাত্র সিস্টেম, বা সিস্টেমও দেওয়া থাকবে না, সিস্টেম বানাতে হবে। সিস্টেম বানানোর পর সেখান থেকে ইসিলার ফর্ম সরি এই তোমার অগমেন্টেড ম্যাট্রিক্স বানাতে হবে। দেন অগমেন্টেড ম্যাট্রিক্স কে নিজের হাতে কলমে তোমাদের ইসিলার ফর্ম বানাতে হবে। ও এটাই তো মেইন কথা, মেইন পার্ট আর কি, ক্যালকুলেশন থেকে নিয়ে নি। স্যার কিছু মনে রাখলে একটা প্রশ্ন করতে। জি স্যার, মনে করবো না, বলো। স্যার যে এটা মানে আমি হচ্ছে ক্লাস ছিলাম না, যে হালকা করে বেশ কিছু দিয়ে সরি আর ইসলাম যে এটা এই ম্যাট্রিক্সটা হালকা করে একটু আচ্ছা, আগে আমি এটা দেখাই দিই। আচ্ছা, আমি এটা দেখাই দিই, তারপর যদি করে ইসিলের সমস্যা থাকে আরেকবার ইসিলের আলোচনা করব, তবে এটা আগে দেখাই দিই। হ্যাঁ, এরপরে কান্ডটা কি করে এটা প্রাইমারি বেসড। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা খেয়াল করব আমার 1 নম্বর রয়ে হচ্ছে ইনি পিভট, 2 নম্বর রো ইনি পিভট, 3 নম্বর রো ইনি পিভট, কেস 1। 1 নম্বর কেসে আমার এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের নাম হচ্ছে AB অগমেন্টেড ম্যাট্রিক্স, আর এইটুকু ম্যাট্রিক্সের নাম হচ্ছে A ম্যাট্রিক্স, এইটুকু ম্যাট্রিক্সের নাম হচ্ছে B ম্যাট্রিক্স। আমি যদি বলি এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কত, এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হচ্ছে 3, কারণ তার পিভট হচ্ছে 3টা। র‍্যাঙ্ক অফ AB, এটা কি বুঝো তোমরা? জি স্যার। জি স্যার। এই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক হচ্ছে 3, আর হচ্ছে আমার এই ছোট্ট ম্যাট্রিক্স যেটা বাম দিকে সহগ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক 3 না? এটা হচ্ছে যদি তোমার জি স্যার। ম্যাট্রিক্স এবং সহগ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক যদি সমান হয় তখন হচ্ছে সলিউশন এক্সিস্ট করে, এই কেসে এক্সিস্ট করে। স্যার বিষয়টা বুঝি না। এর কি বোঝো নাই? স্যার একটু আরেকবার যদি বলতেন। যারা বুঝতেছেন তাদের হাতে কি সময় আছে? স্যার তার মানে কি প্রত্যেকটা লাইনে পিভট থাকলে একমাত্র র‍্যাঙ্ক মিলবে? কি জি বলতে স্যার, সময় আছে। পিভট থাকলেই আচ্ছা, এই 1 মিনিট একটু ছোট অ্যানাউন্সমেন্ট আর কি, যাদের মনে হয় যেটা খুব কিউট লাগতেছে তারা লিভ নিতে পারো আর কি, ঠিক আছে? যাদের মনে হয় আসলে আমার পড়তে হবে তারা এখন থাকতে পারো, কারণ আমি এখন ডিপলি বলবো আর কি, একদম ট্র্যাক করে বলবো, আধা ঘন্টা আরো বেশি লাগবে, 12টা বাজবে। স্যার প্রবলেম নাই, আপনি ক্লাস নিতে থাকেন। আচ্ছা, আমি আগে থেকে বললাম আর কি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে তো এটা একটা সিস্টেম
অগমেন্টেড ম্যাট্রিক্স, আমি এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে সিস্টেম বানাতে পারবো না? তোমাদের মনে আছে এটা x এর সহগ, এটা y এর সহগ, এটা z এর সহগ, এটা কনস্ট্যান্ট টার্ম। জি স্যার। স্যার মনে আছে স্যার। এটা এক নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন, নাম্বার 2 ইকুয়েশন, নাম্বার 3 ইকুয়েশন। জি স্যার। আমি যদি এখন লিখতে যাই x এর সহগ, দ্যাট মিন্স 1 into x plus 3 into y plus 7 into z সমান সমান 16। এভাবে 0 into x plus 3 into y plus 5 into z সমান সমান 32। এই যে এটা x এর সহগ, 0x plus 3y plus 5z সমান সমান 32। এভাবে 0x plus 0y plus 7z সমান সমান 7। মনে আছে সবার? 100। জি স্যার। ইয়েস স্যার। তোমাদের একটা কথা বলছিলাম, কথাটা হচ্ছে যারা যারা মনোযোগ দিছিল আর কি, 2x plus 3y সমান সমান 0 আমি যদি বলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, আমরা বলতে পারবো না। বাট আমি যদি বলি যে 2x plus 1 সমান সমান মেবি 17, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, ক্যালকুলেশন চলে আসে 17 minus 1 by 2। x এর ভ্যালু হচ্ছে কতটুকু? 8। কেন এখানে x এর মান পাওয়া গেল, কেন এখানে পাওয়া গেল না? কারণ এখানে সমীকরণ একটা, চলক একটা, এখানে সমীকরণ একটা, চলক এক, দুইটা। তো কথা হচ্ছে যদি সমীকরণ সংখ্যা মানে ইকুয়েশন সংখ্যা এবং ভেরিয়েবল ভি আর ভেরিয়েবল সংখ্যা যদি সমান হয় তখনই কি পাওয়া যায়? সলিউশন পাওয়া যায়। এইটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। না স্যার। জি, কোয়েশ্চেন করতে থাকো, আমি এখানে এসে দেখতে পাবো না কে কে হ্যান্ড রেজ করেছো। বলতে বলতে কোয়েশ্চেন করবো আর কি। হ্যাঁ স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না স্যার, রেকর্ড হচ্ছে না, আনফরচুনেটলি রেকর্ড হচ্ছে না। স্যার আমি করতেছি। ওকে স্যার আমিও করতেছি। আচ্ছা, এই রেকর্ডের ক্লাসটা স্যার এখানে দেওয়া আছে আর কি, পিএলসি তে এই সেম কথাগুলোই দেওয়া আছে। ওকে আচ্ছা, তো আমার কাহিনী হচ্ছে মেইন কাহিনী এই জায়গাতেই যে আমার যে কোনো কাণ্ড করে কোনো একটা ইকুয়েশন, যেহেতু এখানে তিনটা সমীকরণ, তিনটা চলক ছিল, প্রত্যেকটা ইকুয়েশনে তিনটা চলক x y z, আমি কোনো এক জায়গায় কাণ্ড করে কি করব, একটা সমীকরণে একটা চলক আনার চেষ্টা করব। এই জন্য সহগগুলো জিরো করতে হয়। এই জন্য x এর সহগ জিরো হয়ে গেছে, y এর সহগ জিরো করে ফেলছি। তাহলে শুধুমাত্র কি থাকবে এখানে? 7z সমান সমান 7। So what is the value of z? 7 over 7 equals to 1. মান 1। এই z এর মান এখানে বসালে y এর মান আসে কতটুকু? 9। ক্যালকুলেশন করে দেখবা কেমন সেটা, কারণ এটা 0 into x, তার মানে কত হয়? 0x মানে 0 না? 0 স্যার। 0 স্যার। জি স্যার। 5z সমান সমান 32। আচ্ছা, তো আমি যদি 0 into x মানে 0 এনাকে যদি মুছে দেই তাহলে আলটিমেটলি কি থাকে? কয়টা সমীকরণ, কয়টা চলক থাকে? একটা সমীকরণ, চলক দুইটা, একটা হচ্ছে z, একটা হচ্ছে y। আমার তো সমস্যা তৈরি হয়ে গেল। সমস্যা এড়ানোর জন্য আমি একটু কি দেখবো আগের সমীকরণে আমি কি z এর মান পাইছি কিনা। পাইছি তো? জি স্যার। এই যে সেই z এর মান যদি আমি এখানে ইনপুট করি তাহলে z এর মান যদি হয় 1, 5 চাকে কত হয়ে যাবে? 5। তাহলে এটা আমি সরাই ফেললাম, তাহলে একটি সমীকরণ একটি চলক মিলে গেছে। জি স্যার মিলে গেছে। এবার যদি ক্যালকুলেশন করি y এর মান 9 আসবে। তো এইখানে সেই তার এই z এর মান 1 আর y এর মান 9 যদি এখানে বসাই তাহলে এক নম্বর ইকুয়েশনটাও একটা সমীকরণ আর একটা চলকের আকারে রূপান্তরিত হয়। এভাবেই x এর মান পাওয়া যায় মেবি -13। জি স্যার বুঝছি। এটা হচ্ছে আমাদের পার্ট 1 আর কি। পার্ট 1 এরকম কাণ্ড ঘটে, এরকম ক্যালকুলেশন করে সলিউশন মান, চলকের মান বের করা হয় আর কি। আচ্ছা দাঁড়াও, যারা যারা বুঝো নাই, যারা যারা এবার কি বুঝছো যে ওখানে যে সলিউশন এক্সিস্ট করে লিখছিলাম, এই যে লিখছিলাম এক জায়গায়, এবার কি বুঝছো কেন সলিউশন এক্সিস্ট করে? কারণ চলকের মানগুলি আছে। কাহিনী বুঝে গেছে? জি স্যার। স্যার আরো তো দুই রকমের কাহিনী আছে। জি জি জি, হ্যাঁ ওটা আরেকবার বলবো তাই না? এক সেকেন্ড। এই একটা কাণ্ড আর কি, যদি এরকম ঘটনা ঘটে আমাদের, যদি ইসলাম ফর্ম এরকম না, যদি অন্যরকম হয়ে যায়, অন্যরকমটা হচ্ছে মেবি এটা যদি 0 0, এই চলকের মান যদি হয় 0, এইখানে থাকতে পারে না, এখানে ইসলাম ফর্ম এরকম থাকতে পারে কিনা? মানে আমি চাই ইসলাম ফর্ম এরকম হতে পারে কিনা, ইসলাম ফর্ম এরকম হতে পারে, 0 হতে পারে, 0 হতে পারে। তখন 3 নম্বর ইকুয়েশনটা আসবে 0x 0x 0y 0z সমান সমান 0, 0x plus 0y plus 0z সমান সমান 0। আলটিমেটলি ডান পক্ষ 0 বাম পক্ষ 0, আলটিমেটলি এই লাইনটা শেষ পর্যন্ত আসে সমান সমান 0 সমান সমান 0। আসে কিনা এরকম? জি স্যার। এটা ম্যাথমেটিক্যালি মিনিংলেস। আমি এখন এটা একটু সিস্টেম
দেখাই, সরি আমি একটা জিনিস দেখাই। আমার এইখানে প্রথম সমীকরণে চলক ছিল তিনটা, বিসমিল্লাহ বলে এক্স ওয়াই জেড। পরের সমীকরণে চলক কয়টা? তিনটা। বাট এই 0 ইনটু এক্স মানে কত? 0 তাহলে আমি এটাকে মুছে দিই। 2 নম্বর ইকুয়েশন চলক কয়টা থাকলো? দুইটা। তাহলে থার্ড ইকুয়েশন চলক কয়টা থাকা উচিত? একটা। আমি যদি এভাবে সাজাই, তাহলে বিষয়টা আমি যদি লিখি আর কি, একটু যদি সাজাই লিখি, এই তোমরা ধরতে পারতেছো তো নাকি আসমান জমিন মিলে যাচ্ছে? না স্যার ঠিক আছে। এখানে x চলক, y চলক, z চলক, এখানে y z চলক, এখানে x চলক না। তাহলে থার্ড ইকুয়েশনের সেন্সটা হচ্ছে এখানে কেবলমাত্র z চলক থাকবে। z চলকের সহগ ছিল 0, তো 0 z সমান সমান 0 লেখা যায়। তো আগে যেমন 7z সমান সমান 7 ছিল, এটা হচ্ছে একটা গাণিতিক বাক্য, এটা বলা হয় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এক্সপ্রেশন। এই গাণিতিক বাক্য সত্য হবে তখন যখন z এর মান বসানো হবে। z এর মান একটা মাত্র মানের জন্য সত্য হবে। z এর মান যদি 1 বসাই তাহলে 7 একে 7, বাম পক্ষ 7 ডান পক্ষ 7 সমান হইছে। জি স্যার। এনি চান্স z এর মান যদি আমি 1 এর জায়গায় 2 বসাই, 7 দুগুণ হবে 14, এই 14 আর 7 কোনোভাবেই সমান নয়, এই জন্য z এর মান এখানে 2 হয় না, চলকের মান কেবল একটা হয়, সেটা হচ্ছে 1। তাহলে আমি যদি সেম কথাটা এখানে অ্যাপ্লাই করি, আমি যদি বলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z, z এর মান সেটাই হবে যেই মানটা এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষকে ইকুয়াল বা সমান করবে, রিয়েল নাম্বার হবে স্যার। এখন এই পয়েন্টটা যদি বুঝে থাকো তাহলে আমি এখন কথা বলি। আমি যদি z এর মান বাংলার 5, সরি ইংলিশের 5 বসাই কত হবে? এখানে z এর মান 0 ইনটু 5 সমান সমান 0, 5 0 সমান সমান 5 0 0। সো এটা কি সত্য হয়েছে? বাম পক্ষ ডান জি পক্ষ। স্যার। তাহলে z এর মান 5 বসালে এই সমীকরণ সমাধান হলো। এই 5 এখানে বসালে y এর মান পাবো, z এর মান 5, y এর মান যেটা আসবে সেটা বসালে x এর মান পাবো। লজিক বুঝে গেছে? জি স্যার। তো এরকম করে কেউ যদি বলে মাস্টার কেন 5 বসাবে, যদি মাস্টারকে আমি ফোর্স করে 15 যদি বসাতে বলি, 15 বসালে কি হবে? মানে আমার এখানে আমি যেটা মানে দুনিয়ার যে কোনো রিয়েল নাম্বার বাংলার ক যদি এখানে বসাও, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, কারণ ওখানে 0 0 গুণ করার একটা বিষয় আছে। এটা হচ্ছে সহজ এবং খারাপ কথাবার্তা লজিক। তার মানে এখানে z এর অসীম সংখ্যক মান থাকবে। z এর মনে করো 10 লক্ষ মান আছে, তো z এর যদি একটা মান হয় সেই মানটা আমি যদি এখানে বসাই y এর একটা মান পাই। তো z এর এরকম তিনটা মান বসালে y এর তিনটা মান পাবো, সেই y z এর তিনটা মান বসালে x এর তিনটা মান পাবো। তো এই জন্য এখানে সলিউশনটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে। আগেরটা ছিল ইউনিক সলিউশন, কারণ z এর একটা মান, ওই হিসেবে y এর একটা মান, ওই হিসেবে x এর একটা মান। সবাই কি বুঝতে পারতেছো? এই হচ্ছে মেইন আলোচনা আর কি। এখন তাহলে কথা হচ্ছে, জি স্যার, জি যদি একটা করে মান আসে তাহলে আমরা অগণিত মানে অনেকগুলো যদি মান, ঠিক আছে অ্যানসারটা আমি বলছি আচ্ছা আমি বুঝতে পারতেছি কি বলে। এখন যেহেতু এরকম ঘটনা ঘটে, তো এই ক্ষেত্রে তার একটা উত্তর হচ্ছে, আমি উত্তর বলে দিই। এটা কি ম্যাট্রিক্স? যে কোশ্চেন করছে শুধু সে উত্তর দিবে। স্যার আমার নেটওয়ার্কের সমস্যা, আমি দেখতে পাচ্ছি না, আমাকে একটু সময় দেন। জি আমি তো ওটার মধ্যে 10 দেখতে পাচ্ছি। আচ্ছা জি 10। আচ্ছা, এটা তো হচ্ছে আপনার ওই যে ডায়াগোনাল বলা যায়, স্কেলার ম্যাট্রিক্স। এটা স্যার স্কেলার ম্যাট্রিক্স। ডায়াগোনালে নাম্বারগুলো ভিন্ন থাকতে পারে, স্কেলার ম্যাট্রিক্সে নাম্বার সেম থাকে আর কি, বুঝে গেছে? তো আমরা যখন এটা শর্ত তৈরি করছিলাম, আমরা লিখছিলাম a i j দুইটা আসবে, যেখানে যেখানে i j সমান আর যেখানে যেখানে i j আলাদা, তাই না? এটা সমান যেখানে যেখানে 1 নম্বর ও 2 নম্বর কলাম i এর মান 1, j এর মান 2, এখানে 0, তাহলে a i j সমান কত হবে? এখানে 10, তাই না? বিষয়টা i এর মান 1, j এর মান 1, i এর মান 2, j এর মান 2, i এর মান 3, j এর মান 3। তাহলে কথা হচ্ছে এখানে যদি শুধুমাত্র 10 বসায় বলি যে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের শর্ত, এই কথাটা কি সত্য হবে? কোশ্চেনটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। না স্যার হবে না, কেন? কারণ কেউ যদি চায় আমি 100 লিখবো, তাহলে আমার এখানে 100 লিখতে হবে। কেউ যদি চায় না আমি 75 লিখবো, তাহলে আমার প্রত্যেকটা জায়গায় 75 লেখা উচিত। তাহলে আমার 100 বা 10 নিয়ে কোনো শর্ত তৈরি করা উচিত নয়, তখন 75 তৈরি করা উচিত। তাহলে এখানে দুনিয়ার যে কোনো রিয়েল নাম্বার বসতে পারে। তাহলে এখানে কি করব? আমাদের কোনো নাম্বার ইউজ করার জন্য আমাদের ইউজ করতে হবে কি, এই নাম্বারগুলো যেহেতু
ধ্রুবক সংখ্যা তখন আমাদের কনস্ট্যান্ট টার্ম ইউজ করতে হয়। আমরা এই জন্য নাম্বারটা না ইউজ করে আমরা কি করি, আমরা বলি এখানে কনস্ট্যান্ট টার্ম। আমি তোমাদের পড়াইছিলাম কে, এবার যদি কেউ চাও সি লিখতে পারো। সবার কি মনে আছে? জি স্যার। যখন দুনিয়ার সবগুলো রিয়েল নাম্বারকে প্রকাশ করার সময় বা শর্ত আসে বা কথা আসে, তখন আমরা এরকম কাণ্ড না করে ওই দুনিয়ার সবগুলো রিয়েল নাম্বার না বসে আমরা করি তাদেরকে রিপ্রেজেন্ট করে এমন একটা কনস্ট্যান্ট নাম্বার বসাই। এই জন্য আমরা মনে মনে এখানে বসাবো কি, জেড এর মান মনে মনে এ ধরবো, ধরে নিচ্ছি জেড এর মান এ। জেড এর মান এ রিয়েল নাম্বারকে প্রকাশ করে। এখন এই এ এর মান আমার 5 হতে পারে, কেউ যদি চায় 50 বসাতে পারে, কেউ যদি চায় এ এর মান 70 বসাতে পারে। এটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট আর কি। সেই জেড এর মান যদি এ বসাই, তাহলে এই এ এর মান যদি এখানে জেড এর মান যদি এ বসাই, ওয়াই এর একটা মান পাবো এ এর সাপেক্ষে। এই ওয়াই জেড এর মান যদি বসাই, এক্স এর একটা মান পাবো। এভাবেই আমাদের সলিউশন বের করতে হয়। তোমাদের লেকচার শিটে আছে এটা, আমি এখানে দেখাই একটু। 2 নম্বর প্রবলেম আছে তোমাদের। এই ধরতে পারতেছো আমি কি বললাম? জি স্যার। জি স্যার। কোশ্চেন ছিল জি আমি স্কেলার বলছি ম্যাট্রিক্স এর ভিতরে হচ্ছে আমাদের কি লাস্টে বলে দেওয়া লাগবে যে নট জিরো নট অন, মানে আমার জিরো ম্যাট্রিক্স আর আইডেন্টি ম্যাট্রিক্স আলাদা করে দেওয়া লাগবে? কোনটা কোনটা? মানে আমি যখন স্কেলার ম্যাট্রিক্স এর যখন সংজ্ঞা লিখবো, এখানে কি লাস্টে আমার আলাদাভাবে বলে দেওয়া লাগবে নট জিরো নট অন, মানে আমার আইডেন্টি আর হচ্ছে আপনার জিরো জিরো রে মানে আলাদা করে দেওয়া লাগবে, এমন কিছু বলা লাগবে? স্কেলার ম্যাট্রিক্সে? জি স্যার। মানে আমি মানে বলবো না যে মেইন ডায়াগোনালের মানগুলো আমার এক থাকবে বাট 0 এবং 1 হবে না, এইভাবে কিছু বলে দেওয়া লাগবে? না না না, আইডেন্টিটি ম্যাট্রিক্স নিজেই একটা স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে কি? আইডেন্টিটি, আবার বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিজেই একটা স্কেলার ম্যাট্রিক্স। সো কে এর মান যে কোনো কিছু হতে পারে। যদি তোমরা 0 লিখো, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স হয়, কারণ এখানে ডায়াগোনাল বরাবর সবগুলো সেম। তবে কাহিনী হচ্ছে ওটা আসলে গুড প্র্যাকটিস না হয়ে বলা আর কি। তোমার চাইলে বলতে পারো কে ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট হয় কে নট ইকুয়াল টু 0, যদি এটা লিখে যাও। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এই যে এই জায়গায় এখানে দেখো কোথায় গেল, সরি সরি, আচ্ছা এই যে এইখানে খেয়াল করো, দেখা যাচ্ছে 0x প্লাস 0y প্লাস 0z সমান সমান 0। সো এইটা 0 সমান সমান 0 হয়, তখন এই কাণ্ড যখন ঘটে তখন আমরা ধরে নিচ্ছি z এর মান এখানে t ধরছে একজন। আমি চাইলে z সমান সমান a ধরতে পারি। এই z এর মান যদি এখানে a বসাই, তাহলে এই y এর মানটা a এর সাপেক্ষে আসবে। এই যে 0x প্লাস 16y সমান সমান সরি মাইনাস 16, z এর জায়গায় t বসানো হয়েছে, সমান সমান মাইনাস 16। আলটিমেটলি y এর মান কত আসছে, t মাইনাস a। আমি a ধরলে আসতো a সরি t মাইনাস 1, a মাইনাস 1 আসতো। স্যার বুঝতে পারছো যে কোশ্চেন করছো? জি স্যার, বুঝছি স্যার। y আর z এর মান এখানে বসালে x এর মান a এর সাপেক্ষে আসতো, a বা t 2 মাইনাস a আসতো। এটাকে বলা হয় জেনারেল সলিউশন, ঠিক আছে? যদি পার্টিকুলার সলিউশন বলে, তখন a এর মান ধরো 5, তাহলে 3 জায়গায় a এর মান 5 বসালে, 3 জায়গায় a এর মান 5 বসালে যা আসে তাই মান। 5 জায়গায় যদি বসো, 5 জায়গায় যা আসবে তাই। এটাই হচ্ছে মেইন কথা, আর কিছুই না। এরকম আর কি। তো এইভাবেই সলিউশন গুলো বের করতে। যাই হোক, তো আমরা 2 নম্বর আলোচনায় আসি। তো এরকম ঘটনা করতে পারে, আর একটা লাস্ট ঘটনা করতে পারে, সেটা হচ্ছে কেমন, একটু অপেক্ষা করো। আর লাস্ট একটা ঘটনা করতে হবে, সেটা হচ্ছে 1 3 7 16 0 0 সরি 3 5 32 0 0 0 7, এরকম ঘটনা করতে পারে। তো এটা যদি আমি লাস্ট ইকুয়েশনের দিকে তাকাই, তাহলে দেখো তো এটা মেইনলি 1 ইনটু x প্লাস 3y প্লাস 7z সমান 16 হয় না? এরকম হয় কিনা সবাই দেখো তো। জি স্যার। জি স্যার। জি স্যার। এবার যদি একটু সাজা লিখতে যাই, তো আমি তাহলে এখানে দুটো চলক, এখানে একটা চলক, মানে জাস্ট সাজানোর জন্য। 1 নম্বর ইকুয়েশন 1 ভেরিয়েবল, সেকেন্ড ইকুয়েশন 2টা ভেরিয়েবল, থার্ড ইকুয়েশন একটা ভেরিয়েবল, এরকম। এই বাক্যটার দিকে যদি তাকাই, একটা সমীকরণ একটা চলক বিসমিল্লাহ বলে যেটার মান আসার কথা। এখন কথা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? ইনফিনিটি চলে আসে। এখানে z মানে হচ্ছে আসলে 7/0, এটার মান আসলে হয় না, মানটা অসংজ্ঞায়িত বা অনির্ণেয়। যার মান নির্ণয় করা যায় না তার মান হচ্ছে আমরা অসীম বলি।
কেন নির্ণয় করা যায় না? কারণ এখানে z এর মান যাই বসাও এটা কোনোভাবেই এইটার গুণফল 0 ইনটু z এর গুণফল কখনো 7 এর সমান হবে না। তাহলে এখানে z এর মান বাংলায় যদি বলি পাওয়া যাবে না। যদি z এর মান পাওয়া না যায়, এই z এর মান না পাওয়া z এর মান এখানে বসানো যাবে না, তার ফলে y এর মান আসবে না। তাহলে z এর মান পাওয়া যাবে না, y এর মান পাওয়া যাবে না, এই হিসেবে যদি এই মান দুটি এখানে বসাই তাহলে আমি x এর মান পাবো না। তার মানে আমার x এর মান নাই, y এর মান নাই, z এর মান নাই। তার মানে সমীকরণের চলকের মান না হলে সমীকরণের সলিউশন কি আছে? না স্যার। এটাই হচ্ছে সহজ কথা, এইটাই হচ্ছে মেইন কথা, যেখানে কোনো সলিউশন নাই, নো সলিউশন। তাহলে কাহিনী হচ্ছে কখন সলিউশন থাকে কখন সলিউশন থাকে না, এটাই হচ্ছে মেইন বিষয়। আমি চেঞ্জ করছি কি কেবলমাত্র ইসিলন ফর্ম চেঞ্জ করছিলাম, ইসিলন ফর্ম চেঞ্জ করার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে। তাহলে আমরা একটু দেখি ইসিলন ফর্মে কোথায় কোথায় চেঞ্জ করে কি কি ঘটনা ঘটাইছি। এইটা ছিল এখানে 7 প্রথম ক্ষেত্রে, এইটা ছিল সম্পূর্ণ ম্যাট্রিক্স এ বি আর এইটুকু হচ্ছে এ ম্যাট্রিক্স। আমি যদি বলি যে আমার এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, প্রথম রো এর পিভট, সেকেন্ড রো এর পিভট, থার্ড রো এর পিভট, তাহলে আমি যদি বলি সম্পূর্ণ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3, রো এ বি সমান সমান 3 বলা যায়। জি স্যার। আর আমার সহগ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 না? জি স্যার। সহগ ম্যাট্রিক্স মানে হচ্ছে এইটুকু, এখানে তিনটা পিভট, এরা যদি সমান হয় তখনই থাকে আমাদের সলিউশন এক্সিস্ট করে। কেন করে? কারণ সলিউশন এক্সিস্ট যখন করে না তখন এই শর্তটা নষ্ট হয়ে যায়। আমাদের ক্লাসে বলছিলাম আর কি, একটু পরে। এটা যদি বুঝে থাকো, দ্বিতীয় কেসে আমাদের ছিল এটা 0, এটা সম্পূর্ণ 0 ছিল আর এটাও 0 ছিল। এবার যদি বলি সেকেন্ড কেস, অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক ছিল কত? 2, একটা পিভট দুইটা পিভট। সহগ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত ছিল? একটা পিভট দুইটা পিভট। তোমরা কি বুঝতেছো নাকি মাথা ঘুরে যাচ্ছে? যদি কেউ এখন না বুঝো কালকে অফিসে আমার সঙ্গে দেখা করো। এরকম সেকেন্ড কেসে এরকম ছিল কিনা? জি স্যার। জি স্যার। এখানেও খেয়াল করো আমার এই সম্পূর্ণ ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স। জি স্যার। পি এ দ্বারা স্যার কি বোঝায় স্যার একটু যদি বলতেন। স্যার পি নেট রো আসলে র্যাঙ্ক বোঝায়। কালকে আপনি কখন আসবেন? মানে আপনি কখন থাকবেন? কালকে আমার 3টা স্লটে ডিউটি, এ বি সি। তোমরা এই ডিউটির ফাঁকে ফাঁকে দেখা করবা, ঠিক আছে? আমি মনে হয় সকাল 8টার মধ্যে অফিসে চলে যাব। আচ্ছা, স্যার আপনার রুম নাম্বারটা খুঁজে বের করবা, ঠিক আছে? কি চাইলে নাকি ঈশ্বরকে পাওয়া যায়, ঠিক আছে? আমি তো নাদান ট্রাই বান্দা। করছি, কিন্তু পাইনি, মানে নাম লেখা নাই। সব দেওয়া আছে। খুঁজে বের করবা। জি স্যার, একজন বলেছে বিএসএ দেওয়া আছে, ঠিক আছে? খুঁজে বের করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি পড়াই। থার্ড কেস যেটা ছিল, থার্ড কেস একটা দুর্ঘটনা ঘটে। সরি, থার্ড কেসে হচ্ছে এই কাণ্ডটা ঘটে, এখানে বসে 0, এখানে বসে 7। থার্ড কেসে এই জায়গায় চেঞ্জের কারণে আমাদের আসলে সলিউশন থাকে না। তাহলে আমি যদি বলি থার্ড কেসে এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? একটা পিভট 1 নম্বর রো এর, সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এন্ট্রি, এই 3 নম্বর রো এর নন জিরো এন্ট্রি কি এখানে না? জি স্যার। তাহলে আমি যদি বলি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, 3 বলা যায়? জি স্যার। এখন যদি বলি সহগ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, এইটুকুতে র্যাঙ্ক কত? 2। সরি, এটা রো অফ এ, এটা হচ্ছে 2। এরা কি সমান হলো নাকি অসমান হলো? স্যার এই লাইনটা বুঝে নাই। স্যার এই লাইনটা বুঝে নাই। লাইনটা বুঝতে এই যে পি এই যে 3 আর 2 এটা স্যার একটু আরেকবার যদি র্যাঙ্কটা এর র্যাঙ্কটা বুঝে নেই। যে কোশ্চেন করেছো সে কি এই বিষয়টা জানো যে তোমার র্যাম সরি কি বলে পিভট কই থেকে কিভাবে বের করতে হয়? জি স্যার, এখানে পিভট তো স্যার 2টা আছে। এইখানে এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের পিভট হচ্ছে 3টা। 1 নম্বরের পিভট এটা, 2 নম্বরের পিভট এইখানে, 3 নম্বর রোয়ে 4টা এন্ট্রি, তার মধ্যে
সাথে নন জিরো এন্ট্রি হচ্ছে এটা হলো পিভট। ও জি স্যার, এখন বুঝতে পারছি। এখন এই সম্পূর্ণ ম্যাট্রিক্স তিনটা পিভট তার র্যাঙ্ক 3। আমি যদি বলি কি বলবো এই পিভট কয়টা ইনপুটে? দুইটা স্যার। একটা দুইটা, এইটাই বলেছিলাম। মাইকটা একটু অফ করো। এটা হচ্ছে 2, তো এরা তো আর সমান হলো না। তো এখানে খেয়াল করে দেখো ইনি আর ইনি সমান, ইনি আর ইনি সমান, আর এখানে ইনি ইনি সমান না হওয়ার কারণে নো নো সলিউশন হইলো। তাহলে এটা যখন অসমান হয় তখন এরা যখন অসমান হয় তখন সলিউশন থাকে না। তাহলে এরা যখন সমান হবে তখন সলিউশন থাকবে। সেটা টেস্ট আমরা 1 নম্বর আর 2 নম্বরে দেখলাম যে এরা সমান ছিল তখন সলিউশন পাওয়া গেছে। এইটাই হচ্ছে মেইনলি আমার সলিউশনের শর্ত। এই জন্য যখন ম্যাথ দেখবা বহু কাণ্ড করার পরে এখানে লেখা আছে যে একটা ম্যাট্রিক্স, এখানে লেখা আছে ইনি হচ্ছেন পিভট, ইনি হচ্ছেন পিভট, ইনি হচ্ছেন পিভট, 4 নম্বরে কোনো পিভট নাই। তাহলে এই সম্পূর্ণ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 আর কি। কেন? কারণ সম্পূর্ণ ম্যাট্রিক্স বের হচ্ছে 3টে, 1 2 3টা পিভট। এই জন্য বলছে which is the echelon of the augmented matrix. Now p, এটা p হবে না, রো হবে, রো অফ ab equals to রো অফ a. দ্যাট মিন্স এটা কেন? কারণ এইটুকুর র্যাঙ্ক হচ্ছে 3 পিভট 3টা। আমি যদি বলি এখন শুধু এইটুকুতে পিভট কয়টা? তিনটা। 1 2 3। এটা এক কাজ করবা, এভাবে লিখবা, যেহেতু দুই ক্ষেত্রে র্যাঙ্ক সমান এবং মান 3 আর কি, 5 হতে পারতো, 71 হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো আর কি। 71 রো হলে 71 রো হতো তখন। তো সো দ্য সলিউশন অফ দ্য সিস্টেম এক্সিস্ট বা সলিউশন এক্সিস্ট, এই কথাটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার, ক্লিয়ার। এখন কথাটা হচ্ছে প্রথম ইকুয়েশন, প্রথম কেসে আমাদের যখন এরকম ছিল, যখন 7 7 ছিল তখন সলিউশনটা ইউনিক ছিল, কেবল যদি একটা মান পাওয়া যেত। আর দ্বিতীয় কেসে যখন এটাও 0 ছিল তখন সলিউশনটা ছিল আই এম ইনফাইনাইটলি মেনি। আর যখন নো সলিউশন, এখানে কোনো কাহিনী নাই। তো কখন তাহলে ইউনিক সলিউশন আর কখন মেনি সলিউশন, এটা একটা বিষয়। স্যার যখন জিরো রো থাকলে স্যার তখন হচ্ছে মেনে 0 রো যখন থাকবে, এটা একটু চিন্তা করা একটু কঠিন, অনেকের কাছে মনে হয় যে এভাবে চিন্তা করা কঠিন। 0 রো থাকবে, আমি সহজ করে বলি, আমাদের এই সিস্টেমের চলক হচ্ছে এক্স ওয়াই জেড। আমি যদি বলি সিস্টেমের চলক কয়টা? 3টা। আমার প্রথম কেসে সলিউশনটা কেমন ছিল? ইউনিক ছিল না? জি স্যার। বুঝো ইউনিক কেন? কারণ z এর মান একটা পাইছি, z এর মান একটা বসাইলে y এর মান একটা, y z এর মান একটা বসাইলে x এর মান একটা, এই জন্য সলিউশন ছিল। সহজ কথাবার্তা। তো এই ইউনিক সলিউশন থাকার শর্ত হচ্ছে আমার ভেরিয়েবল সংখ্যা 3 আর আমাদের এখানে র্যাঙ্ক কত? এটাও 3। এরা সমান হওয়ার কারণে সলিউশন ইউনিক হয়। দ্বিতীয় কেসে আমার সলিউশন আছে বাট সলিউশনটা ইনফাইনাইটলি মেনি। কেন? কারণ আমার ওখানে ভেরিয়েবল সংখ্যা 3 হওয়ার পরেও র্যাঙ্ক কত হয়ে গেছে? 2। এই কথাটাই এখানে বলছে আর কি। এই কথাটাই যে কোনো জায়গায় প্রথম ইকুয়েশন দেখো তোমার লেখা ছিল 1 আর কি, এখানে বলছে এরা এরকম। দেখতে দাও। আচ্ছা, এই যে এখানে 1 2 3, 3টা পিভট, সলিউশন আছে। নাম্বার অফ ভেরিয়েবল সমান সমান র্যাঙ্ক, এরা সমান হয়েছে না? ভেরিয়েবল সংখ্যা 3, কেন 3? চলক 3টা এক্স ওয়াই জেড, আর আমাদের র্যাঙ্ক কত? র্যাঙ্ক হচ্ছে 3 সমান। তাহলে এই সিস্টেমটা কনসিস্টেন্ট, মানে সিস্টেমের সলিউশন থাকলে বলা হয় কনসিস্টেন্ট, এটা পড়ার দরকার নাই। তোমরা বলবা সো দ্য সিস্টেম সো দ্য সিস্টেমের সলিউশন এন্ড দ্য সলিউশন ইজ ইউনিক। সবাই বুঝছো? জি স্যার। এই দুইখানা লাইন যদি কেউ মিস করো, মানে কন্ডিশন বাদ দিয়ে যদি সরাসরি কেউ এইটুকু বাদ দিয়ে যদি সরাসরি এখান থেকে এখানে লিখো, তার 2 মার্কস কাটা। ও স্যার বুঝতে কারণ এটা হচ্ছে 5 মার্কস আর 4 মার্কস আসতে পারে, অর্ধেক মার্কস কাটা আর কি। কারণ এইটা হচ্ছে মেইনলি ইফ কন্ডিশন। তোমাদের কিন্তু পরের যে ক্যালকুলেশন সব মানে ফুল যে তোমাদের কোডটা অগমেন্টেড ম্যাট্রিক্সের কোডটা, সেটা ইফ কন্ডিশনের মধ্যে রাখতে হবে। যদি সমান হয় আবার এর মধ্যে নেস্টেড ইফ রাখতে হবে, যদি আবার র্যাঙ্ক সমান তখন সলিউশন ইউনিক, না হলে অন্য রকম সলিউশন ইউনিক ইনফিনিটলি মেনি। এই জিনিসটা জানতে হবে, তারপরে তোমরা সিস্টেমটাকে রিডিউস করবা। এই হচ্ছে সিস্টেম আসলে তোমার অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে সিস্টেম, দেন z এর মান আসবে, y এর মান আসবে, x এর মান আসবে। এখানে z এর মান 0 আসতেই পারে। আর পরের কেসে যখন এরকম ঘটনা ঘটে, অগমেন্টেড ম্যাট্রিক্সের কাহিনী আসে যখন ইসিলন ফ্রম দ্য ম্যাট্রিক্স, তো এটা সমান হলো, সলিউশনটা আছে বাট এখানে নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3টা, আমার র্যাঙ্ক হচ্ছে 2, এরা সমান নয়। এই জন্য বলতে সলিউশন হ্যাজ মেনি সলিউশন। আসলে হচ্ছে ইনফাইনাইটলি মেনি সলিউশন।
যেটা মান হলো x আর y মান আসে। আর থার্ড কিছু তো সলিউশন থাকেই না, কারণ উল্টোপাল্টা ঘটনা ঘটে। 0 সমান 18 এটা পসিবল নয়। এখানে পিভট, এখানে পিভট, এখানে পিভট, সম্পূর্ণ ম্যাট্রিক্স পিভট 3 1 2 3, বাট এইটুকু ম্যাট্রিক্স পিভট 2 1 2 দুইটা এক। সবাই বুঝতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার এখানে স্যার এই ম্যাথে ভুল আছে না? জি জি এখানে ভুল আছে। যে স্টুডেন্ট অনেক চেষ্টা করছে, কষ্ট করছে, বাট ছোটটা ভুল করে ফেলছে আর কি। তোমরা কি পয়েন্ট ধরতে পারতেছো? জি স্যার। এই হচ্ছে ম্যাথ, খুব সিম্পল ম্যাথ। এই টাইপ ম্যাথ পরীক্ষা আসলেও আসতে পারে। স্যার এই ম্যাথে কয় মার্কস থাকবে এই টাইপের ম্যাথে? এই মোর অর লেস 5 মার্কস। স্যার কোশ্চেন প্যাটার্নটাকে একটু বলা যাবে স্যার, যে আচ্ছা মার্কিং এর সিস্টেমটা কেমন? আমি বলেছিলাম স্যার, অনেকবার তো বললাম ডেফিনেশন 5 মার্কস আসবে, একটু ক্রিটিক্যাল কোশ্চেন 3 মার্কস আসবে, তারপর বাকিগুলো সব ম্যাথ। স্যার জি স্যার আমাদের স্প্রিং 2024 স্যার মিডের ট্রাফিক রোডটা একটু স্যার সলভ করে দিলে স্যার ভালো হতো। কি নাম তোমার? ফাহিম? জি স্যার। তুমি চশমা পরো? হ্যাঁ স্যার। তুমি কালকে আমার সঙ্গে দেখা করো, তোমাকে নিয়ে সাভারে যাবো, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে? কালকে দেখা করো, আমরা পরশু দিন দেখা করো, তোমার চশমা দরকার। এই গর্ধ, সরি রাগ করো না আর কি। এই যে এইখানে তিনখানা যে ম্যাথ আছে, তিনখানা ম্যাথের একখানা ম্যাথ হচ্ছে ট্রাফিকের ম্যাথ, এটা দেখো একদম সরাসরি ম্যাথ। স্যার এই ম্যাথগুলো শুধু এক্স ওয়াই জেড বের করলে হবে নাকি আরো আছে? এক্স ওয়াই জেড বের করলে আর কিছুই না। সাজ্জাদ বুঝতে পারছো? মেবি এই ম্যাথটাই পরীক্ষা ছিল। জি স্যার। এইটা কি আমাকে আর দেখাতে হবে? তো করাই আছে পুরোপুরি। না স্যার। সবাইকে ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। এখন কেউ একজন বলেছিলে তার ইসি লার্ন ফ্রম এ প্রবলেম, যদি কেউ জয়েন থাকতে চাও থাকো, না হলে চলে যাও, কোনো সমস্যা নেই। কোশ্চেন ছিল স্যার। জি জি হ্যাঁ প্লিজ। আচ্ছা আমাদের পড়ালেখা শেষ, এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তারা থাকতে পারো আর কি, বলতে পারো, না হলে বাকিরা চলে যাও। জি কোয়েশ্চেন করো। আমার স্যার ডেফিনিশন থাকবে স্যার 5 মার্কের, আর স্যার ক্রিটিক্যাল কোশ্চেন স্যার 3 মার্কের। 3 মার্কে থাকতে পারে আর কি। স্যার ক্রিটিক্যাল কোশ্চেন স্যার মানে কিরকম হবে স্যার? একটা এক্সাম্পল দেন স্যার আমাদের জন্য। একটা এক্সাম্পল আচ্ছা হচ্ছে স্যার ম্যাথ স্যার কয়টা থাকবে স্যার? যদি একটু বলতে পারেন। ম্যাথ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে, যেই ম্যাথ করাইছে দুই একটা ম্যাথ বাদ দিয়ে বাকি সবগুলো ম্যাথই থাকবে, ওই টাইপ ম্যাথ থাকবে। কোয়েশ্চেন তো তোমাদের ম্যাথের কোয়েশ্চেন তো ওপেন এক প্রকার, বুঝতে পারতেছো? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি একটা করে কোয়েশ্চেন দেই, একটা করে ম্যাথ আছে আর কি, চ্যাপ্টার ওয়াইজ একটা করে ম্যাথ টাইপই আছে। সময় তো পাই নাই, এটা তো দেখতে হবে। সময় পাও না, এটা দেখে দেখে আমি একখানা চ্যাপ্টার কমিয়ে দিয়েছি। ঠিক জি আছে? স্যার। আমি এসব ভেবেছি আর কি। হ্যাঁ প্যারা নেওয়ার কিছু নাই, এমন না যে মাস্টার দেখে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস এগুলো কিভাবে করব? বুঝি নাই। প্রপার্টিজ অফ ডিটারমিনেন্টস এগুলো আমি কি স্যার প্রপার্টিস পড়াইছি? পড়ার নাই। আমি তো জানি না আমি আর পড়াইছি কিনা। এই তোমরা সেকশন এ থেকে বলতেছো না? জি স্যার। তোমাদের খাতা কঠিন করে দেখবো, ঠিক আছে? তোমরা খালি ভুলভাল কথা বলতেছো। আমি যেটা পড়াইছি সেটা পড়ো ভাই। এই ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্য পড়ছো? আমি বলছিলাম যে এই চ্যাপ্টার 1.4 এর শেষের দিকে লাস্ট লেকচারে আর কি, লাস্ট পেজে একটা ইয়ে আছে, বক্স আছে, বক্সের কথা বলিনি, বলছি ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্য বলা আছে, এটা ভালো করে পড়বা। এরকম করে বলছিলাম। আমি তো তোমাদের নির্ণায়কে 3 প্রকার মেথড আছে, কোফ্যাক্টর মেথড, অ্যারো মেথড, আর হচ্ছে ট্রায়াঙ্গুলার মেথড। আমি বলছিলাম শুধু কোফ্যাক্টর করবা, অ্যারো আর ট্রায়াঙ্গুলার বাদ দিবা। জীবনটা সহজ করো। মাস্টার কি কয় একটু কান দিয়ে শুনো আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ক্রিটিক্যাল কোশ্চেন কেমন হতে পারে? ক্রিটিক্যাল কোশ্চেন একটা एग्जांपल দেওয়া যেতে পারে এরকম, একটা ম্যাট্রিক্স লিখবা, পরীক্ষা থাকতে পারে এরকম 5/5 একটা ম্যাট্রিক্স লিখবা, বা ধরো 10/10 একটা ম্যাট্রিক্স লিখবা, যেই ম্যাট্রিক্সটা একই সঙ্গে হারমিশিয়ান হবে, একই সঙ্গে স্কিউ হারমিশিয়ান হবে। তোমাদের কুইজে যে কোশ্চেন ছিল সেই টাইপ কোশ্চেন, 1.5 মার্কের যে কোশ্চেনগুলো ছিল অথবা 2 মার্কের কোশ্চেনগুলো ছিল, এই টাইপ। বুঝে গেছে? জি স্যার। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? যেটা বলেন স্যার 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 ডিটারমিনেন্ট স্যার এই ডিফারেন্স স্যার নিজের জন্য লাগবে। মিডিয়া সিলেবাসে তো আছে স্যার, ম্যাট্রিক্স এর নির্ণায়কের পার্থক্য। আর কারো কোনো
কোনো সমস্যা? স্যার সময় 1.3 এর ইসিলন ফর্মটা একবার দেখায় দাও স্যার। হ্যাঁ ওটা দেখা দিচ্ছি। আচ্ছা এটা যদি এই আলোচনা যদি এখানে শেষ হয় তাহলে বাকিরা চলে যেতে পারো আর কি, যারা যাদের ওইটা প্রয়োজন হবে না আর কি, আমি কাউকে এক্সট্রা কিছু বলছি না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল অনুযায়ী কি ওখানে সবগুলা জিরো হইতে পারে? সিমেট্রিকের ডায়াগোনাল জি স্যার। হতে পারে। সিমেট্রিকের ডায়াগোনালে কোনো কন্ডিশনে নেই। সিমেট্রিকের বাংলা কথা হচ্ছে এ আর এটি সমান যদি হয় তাহলে হচ্ছে সিমেট্রিক। আর ডায়াগোনালে 1 2 3 বসাও, ডায়াগোনালে সবগুলো জিরো বসাও, তো চেঞ্জ হচ্ছে না। এইগুলো যদি সেম থাকে জি স্যার। সো জিরো হতে পারে। তবে এটা গুড প্র্যাকটিস না জিরো দেওয়া বা না দেওয়া আর কি, ঠিক আছে? কারণ জিরো দিলে অনেক সময় স্কিউ সিমেট্রিকের ভাব চলে আসে, তো যার কারণে অনেকে দেয় না আর কি, বুঝে গেছে? বাট কাহিনী হচ্ছে গুড প্র্যাকটিস হোক না হোক, আসমান জমিন যাই হোক, আমার এই কন্ডিশন যদি জিরো দিয়ে হয় তাহলে আমি এটা জিরো ইউজ করতে পারবো। জিরোকে ডায়াগোনাল বরাবর জিরো হলে সেটাকে সিমেট্রিক করতে পারবো, ঠিক আছে? জি স্যার। দেখে উল্টাপাল্টা কোশ্চেন আসতে পারে, ছোট ছোট কোশ্চেন গুলো বুঝে বুঝে আনসার করতে হবে আর কি। আচ্ছা যদি এরকম ম্যাথ যদি থাকে, এই ম্যাথে যদি ইসিলন ফর্ম বের করতে বলে, আমি যদি বলি প্রথমে আমাদের কাজ করতে হবে ম্যাট্রিক্সের জিরো রো আছে কিনা। এখানে আমাদের জিরো রো নাই, তাহলে আমাদের চিন্তা করার কিছু নাই। বা যদি থাকতো জিরো রো এখানে থাকতো তাহলে আমি করতাম এটা 2 নম্বর রো, 2 নম্বর রো যাইতো 4 নম্বর রো এর জায়গায়, 4 নম্বরটা উঠতো 2 নম্বর রো এর জায়গায়, তাহলে 1 নম্বর রো 1 2 3, 3 নম্বর রো হচ্ছে 4 5 6, 2 নম্বরটা 7 8 9, আর এটা 0 0 0। যে কোশ্চেন করছে সে বুঝতে পারছো? নোটেশনটা যাবে 2 নম্বর রো 4 নম্বর রো এর জায়গায়, 4 নম্বর রো আসতেছে 2 নম্বর রো এর জায়গায়। খুব সিম্পল কথা হচ্ছে, কিচ্ছু নাই এখানে আর। এবার আমাদের পিভট সার্চিং আসবে। এটা হচ্ছে আমার 1 নম্বর রো এর পিভট, কারণ 1 নম্বর রো এর তিনটা এন্ট্রি, তিনটাই নন জিরো। প্রথমে কে আসছে 1। এখন তাহলে এই পিভটের নিচের এন্ট্রি গুলো কি করতে হবে? বিসমিল্লাহ বলে আমাদের জিরো করতে হবে। 7 আর 4 কে জিরো করতে হবে। কথাটা হচ্ছে আমি কাজটা একই সঙ্গে করব, একটু বোঝার চেষ্টা করবা। তাহলে প্রথম কথা হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে না কারা কারা? 1 নম্বর রো 1 2 3, চেঞ্জ হচ্ছে না 4 নম্বর রো 0 0 0, চেঞ্জ হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর। তাহলে আমার একটা নোটেশন অবশ্যই R2 বরাবর যাবে, এটা R2 ড্যাশ হবে। এখন আমি যদি বলি যে 7 0 হবে কখন? 7 কে যখন 7 থেকে বিয়োগ করা হয় তখন 0 হয়। আমার এই 7 আছে, আমি আরেক জায়গায় যদি 7 পাই, মেবি যদি আমি এখানে 1 এর জায়গায় 7 পাই মনে মনে, তাহলে আমি এই 7 আর এই 7 যদি বিয়োগ করি তাহলে আমার অ্যানসার হচ্ছে কতটুকু? 0। এখানে 7 কেমনে হবে? যদি আমি 1 নম্বর রোকে 7 দ্বারা গুণ করি, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 হচ্ছে 21। এবার যদি 1 নম্বর রো এর সঙ্গে 7 দ্বারা গুণ করার যে ফলাফলের যে নতুন এন্ট্রিটা আসলো সেই এন্ট্রির সঙ্গে এই 7 বিয়োগ করি, 7 মাইনাস 7 হচ্ছে কতটুকু? 0। বুঝতে পারছো স্যার? জি স্যার। এটা হচ্ছে মেইন থিম। তো এটাই আসলে আমরা লিখি। এটা প্রথমে হচ্ছে আমি 1 নম্বর রো পাইছিলাম, সেই 1 নম্বর রোকে আমি 7 দ্বারা গুণ করলাম, তারপর এই গুণফল থেকে আমি 2 নম্বর রো বিয়োগ করলাম, আমি উত্তরটা যেটা হয় সেই উত্তরটা লিখলাম 1 নম্বর রো এর ঘরে, সরি 2 নম্বর রো এর ঘরে, কারণ 2 নম্বর রো এর এই জায়গাটাই আমার আসলে জিরো দরকার। এই জন্য 2 নম্বর রো এর উপর ড্যাশ আসলো, ড্যাশ মানে একটা রো এর উপর অপারেশন অ্যাপ্লাই হলো। পরে এগুলো কি হয় হোক না হয় না সেটা আমার দেখার দরকার নেই। এবার যদি আমি বিয়োগ করি 7 মাইনাস 7 মানে হচ্ছে 0, এই 14 থেকে যদি 8 বিয়োগ করে কত আসে? মেবি 6। আর 21 থেকে যদি 9 বিয়োগ করি মনে হচ্ছে কত আসে? 12, তাই না স্যার? ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তো এখন তাহলে এই 4 এটাকে যদি 0 করতে চাই, ঠিক সেম ভাবে আমি যদি লিখি এটা 3 নম্বর রো, যেহেতু 3 নম্বর রো আর 3 ড্যাশ হবে, তাহলে খাড়ার উপরে যদি আমি একটা কথা বলি 1 নম্বর রোকে 4 দ্বারা গুণ করব, এখান থেকে বিয়োগ করব 3 নম্বর রো, তাহলে এই এন্ট্রিগুলো মুছে যাবে। এগুলো এগুলো হচ্ছে 1 নম্বর রো ব্যবহার করে 2 নম্বর রোকে আমি 0 করছি, এই জন্য এভাবে লেখা হয়েছে। এগুলো আবার এখানে লিখতে যেও না, 1 নম্বর রো এর জায়গায় লিখতে যেও না, এটা একে ব্যবহার করা হলো আর কি, ঠিক আছে? এবার তাহলে আমি এবার 1 নম্বর রোকে গুণ করব 7 দ্বারা গুণ করতে, 4 1 4, 4 2 8, 3 4 কত হয়? 12। এই 4 আর এই 3, এই যে
এক নম্বর রোকে 4 দ্বারা গুণ করলাম, দেন 4 আসলো, আর 3 নম্বর রোয়ে 4 আছে, দেখো যদি বিয়োগ করো উত্তর 0 হয়। এই 8 থেকে 5 বিয়োগ করলে উত্তর 3 হচ্ছে, 12 থেকে 6 বিয়োগ করলে উত্তর হচ্ছে 6। আমার একটা সোল পারপাস ছিল, পারপাসটা হচ্ছে এরকম, এক নম্বর রোয়ে যে আমার পিভট ছিল 1, ইনি হচ্ছেন আমার পিভট। পিভট এরকম দাগ দিবা, গোল দাগ দিবা বা 4 কোণা দাগ দিবা, না দিলে কিন্তু 0.5 মার্কস কাটবো। তোমাদের আমি নোটটা দিব না খাতায়। তো এই যে এন্ট্রি গুলো আছে, আমার টার্গেট ছিল এই দুই জায়গায় 0 করা। দেখো আমি একই সঙ্গে দুটো অপারেশন অ্যাপ্লাই করে 0 করে ফেলছি। শেষ, ম্যাথ শেষ প্রায়। এবার আমার টার্গেট হচ্ছে এক নম্বর রো এর নিচের এন্ট্রি গুলো যা ছিল সবগুলো 0 করা। দেখো 0 হয়ে গেছে। এবার আমার টার্গেট থাকবে আমি রো জাম্প করব, মানে পরের রোয়ে আসবো। পরের রো মানে হচ্ছে আমি সেকেন্ড রোয়ে খুঁজবো আমার কোথায় নন জিরো এন্ট্রি আছে। নন জিরো এন্ট্রি আছে তিনটে এন্ট্রি, 0 6 12, নন জিরো হচ্ছে 6 আর 12। প্রথমে কি আসছে 6, তাহলে এই 6 হচ্ছে আমার পিভট। তো এবার আমার টার্গেট থাকবে এই 6 এর নিচের এন্ট্রি গুলোকে 0 বানানো। পিভটের নিচের এন্ট্রি 0, পিভটের নিচে 3 আছে, পিভটের নিচে 0 আছে। কপাল ভালো এটা 0 আছে, তাহলে আমাকে এখন করতে হবে কি এই 3 কে 0 করতে হবে। তো এই 3 কে যদি 0 করি তাহলে আমার চেঞ্জ হবে কেবল 3 নম্বর রো। তাহলে আমার চেঞ্জ হচ্ছে না 1 নম্বর রো, 2 নম্বর রো, 4 নম্বর রো। তাহলে 1 নম্বর রো যা তাই থাকবে, 2 নম্বর রো যা তাই থাকবে, 4 নম্বর রো যা তাই থাকবে, চেঞ্জ হবে 3 নম্বর রো। তাহলে 3 নম্বর রো যদি চেঞ্জ হবে তাহলে ডেফিনেটলি এটা R3 ড্যাশ হবে, কিছু একটা হবে, সেটা কি এটাই বুঝতে হবে। আমি যদি এই 2 নম্বর রো যা আছে আর 3 নম্বর রোকে যদি মনে মনে 2 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 2 দ্বারা গুণ করলে 3 2 শূন্য 2 দ্বারা গুণ, আর এই 6 কে যদি গুণ করি 2 দ্বারা 12, 6 দুগুণে 12। এবার যদি আমি 2 নম্বরের সঙ্গে 3 নম্বরের গুণফল বিয়োগ করি, আমার দেখো এখানে 0 আসে কিনা, 6 মাইনাস 6। স্যার বুঝে গেছে? এটাই হচ্ছে এখানকার নোটেশন, যে আমি যে কোথায় গেল আমার 2 নম্বর রো ছিল, একে আমি গুণ করলাম 2 দিয়ে, এই গুণফল থেকে সরি আমার 2 নম্বর রো থেকে বিয়োগ করব 3 নম্বর রোকে গুণ করে 2 দিয়ে গুণ করার পরে। 2 নম্বর রো 6, 3 নম্বর রোকে 2 দ্বারা গুণ করে পাইলাম 6, সেই 6 বিয়োগ করব, তাহলে অ্যানসার হবে 0। কেন? এবার খেয়াল করো 2 নম্বর রো আর 3 নম্বর রো 2 দ্বারা গুণ করে 2 শূন্য 0 মানে 0 মাইনাস 0 মানে 0। এই 6 থেকে এই 3 এর দ্বিগুণ 6 যদি বিয়োগ করি, 6 মাইনাস 6 মানে হচ্ছে 0। এই 12 থেকে 6 এর দ্বিগুণ 12 বিয়োগ করলে হবে 0। বুঝে গেছে? আমার পারপাস ছিল পিভটের নিচে এন্ট্রি গুলো 0 করা। দেখো পিভটের নিচে 0 চলে আসছে। এটা যদি নন জিরো হইতো আমি একসঙ্গে আরটা ক্যালকুলেশন করতাম। এবার আমার থার্ড রো ফোর্থ রো চিন্তা করার দরকার নেই, ফোর্থ রো অটোমেটিক্যালি 0 ছিল, কপাল গুণে থার্ড রো 0 পাইছি। তোমাদের 0 এরকম করে আসবে না, নাও আসতে পারে আর কি। তোমাদের আরো ফার্দার ক্যালকুলেশন যেতে হতে পারে, 4 বার 5 বার 6 বার 7 বার 12 বার ক্যালকুলেশন করার পর 0 আসতে পারে, আবার নাও আসতে পারে। এখন কথা হচ্ছে কেউ যদি চিন্তা করে আমি এই ক্যালকুলেশনটা পারফর্ম করার সময় কেন আমি 1 নম্বর বা 3 নম্বর বিবেচনা করলাম না, তাদের জন্য কুইক অ্যানসার হচ্ছে একে যদি 3 দ্বারা গুণ করি, মনে মনে 3 দুগুণে 6, একে 2 দ্বারা গুণ করে 3 দুগুণে 6, এনেকে বিয়োগ করে আমি এখানে 0 পাচ্ছি, মাশাআল্লাহ ফাইন। কিন্তু প্রবলেম হচ্ছে একে 3 দ্বারা গুণ করে 3 একে 3 হয়, 3 মাইনাস 0 হচ্ছে আলটিমেটলি 3, বা 3 প্লাস 0 মানে 3। তার মানে এইখানে নন জিরো ছিল, কাণ্ড করে 0 বানাইলাম। এখন যদি 1 নম্বর রো নিয়ে কাজ করতে যাই আবার নন জিরো চলে আসে, স্বাধীনতা আসলে আর রক্ষা হলো না। এই জন্য যেটা হবে 4 4 4, যেহেতু এই 6 এর কারণে কে 0 করতে হবে, 6 2 নম্বর রো আছে, বেটার হয় 2 নম্বর রো এর সঙ্গে শুধুমাত্র ক্যালকুলেশন করো, অন্য কোনো রো বরাবর যেও না আর কি, গেলে ঝামেলায় পড়বা এবং পরীক্ষার হলে মাথা খারাপ হবে। এখানে আমি জানি না কতজন আছো, আমার তোমাদের প্রতি রেকমেন্ডেশন থাকবে আর কি, ওভাবে যেও না। স্যার আরেকবার বলেন কোন অংশটা? স্যার একটু আগে যেটা বোঝালেন। একটু আগে যাহা বললাম সেটা হচ্ছে এই 3 শূন্য হবে, দুঃখিত কোথায় গেল, এই 3 শূন্য করতে হবে। দাঁড়াও একটু মুছে দিই। তোমরা এখনো 53 জন আছো কেন? তোমাদের ঘুম টুম নাই, ফোন নাই? স্যার সারা
বছর না পড়ে পরীক্ষার আগের দিন রাত্রে পড়ি। যদি ইম্পর্টেন্ট কিছু বলেন এই আসে। ইম্পর্টেন্ট আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছি, এর থেকে ইম্পর্টেন্ট কোনো কথা আমার মুখ দিয়ে বের হবে না, বুঝে গেছে? এবং আমি যা বলছি আজকেও বলছি, আমি এক প্রকার কোয়েশ্চেনও বলে দিয়েছি যে কি কি আসবে, এর বাইরে আসলে কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা, কাহিনীটা হচ্ছে যে এই 3 কে শূন্য করতে হবে, তাহলে এই 3 কার জন্য শূন্য হবে মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন করা শুরু করবা কার জন্য শূন্য হবে, এই 6 এর কারণে, কারণ 6 পিভট, এই পিভটের নিচের এন্ট্রি 0 করবে, তাহলে এখন 6 কয় নম্বর রয়ে আছে? 2 নম্বর রয়ে আছে। তাহলে বাংলা কথাটা হচ্ছে 3 কে 0 করার জন্য এই 3 নম্বর রো এর সঙ্গে কেবল 2 নম্বর রো এর ক্যালকুলেশন করবা। 1 নম্বর বা 4 নম্বর বা যদি আরো কোনো রো থাকে তাদের তাদের সঙ্গে ক্যালকুলেশন করার দরকার নাই, উচিত না আর কি আমি বলবো। মানে স্যার অ্যানসার মানে আগের রো এর সাথে জি জি, কেবল আগের রো এর সাথে যার যার তার বলছে এটাই লজিক, বুঝে গেছে? জি স্যার। এটাই হচ্ছে আমার আর ইএফ বা রো। স্যার জি, লাস্টের দুটো রোতে তো 0 আসছে, আমরা কি চাইলে নিচের রোটা বাদ দিতে পারবো? না নিচের রো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? কি নিচের রো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, যা আছে তা থাকবে। 4টা রো আছে, 4টা রোই থাকবে। একটা রো যদি বাদ দাও ম্যাট্রিক্সের ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, 3টা রো চলে আসে, এটা পসিবল না, ইম্পসিবল ঘটনা। স্যার রেজাল্ট কি এই পর্যন্ত? এইটুকুই শেষ। এখন লিখবা যে দিস ইজ দ্য আরইএফ। যদি বলে হোয়াট ইজ র‍্যাঙ্ক, তোমার বলো ম্যাট্রিক্সের নাম যদি এ হয়, রো অফ এ হচ্ছে একটা পিভট, দুটো পিভট, রো অফ এ হচ্ছে 2, শেষ, র‍্যাঙ্ক হচ্ছে 2, শেষ, ম্যাথ শেষ। স্যার পিভট আলাদা করে আর লেখা লাগবে না, জাস্ট খালি না মার্ক না করে না, শুধুমাত্র হ্যাঁ পিভট, শুধুমাত্র তোমাকে বললাম পিভট তো গোলদাগ দিবা অথবা 4 ভাগ এটা পুরোটা সিনট্যাক্স। করতে পারছি। আর স্যার শুধু র্যাঙ্কটা লিখে দেব। শুধু র‍্যাঙ্ক লিখবা, এখানে একটা কথা লিখবা যে দিস ইজ আরইএফ। তোমরা কিন্তু ক্রস চেক করবা, আর কি ক্রস চেকিংটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা পিভট এর নিচে 0 করার পর দেখবা যে পরে আর কোনো পিভট আছে কিনা। যদি দেখো পিভট নাই, যেমন আমি সেকেন্ড পিভটটার নিচে এন্ট্রি 0 করলাম, এটা আগে থেকে 0 ছিল, তাহলে আমার টার্গেট কি থার্ড রোয়ে আসা, থার্ড রোয়ে এসে দেখি সবগুলো এন্ট্রি 0, তাহলে এখানে কোনো পিভট নাই। পরের রোতে আগে থেকে সবগুলো 0 ছিল, তাহলে আমার কোনো কাজ নাই, আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে, হিসাব ঠিক থাকে যোগ বিয়োগে, তাহলে আমার অলরেডি ম্যাট্রিক্সের ইসেলার ফর্ম বের হয়ে আসছে। কেন? 0 রো গুলো দেখো নিচে আছে, পিভট গুলো এক ঘর নিচে ডান দিকে আছে, এক ঘর নিচে ডান দিকে, আর পিভট গুলো কোথায় আছে? পিভটের নিচের এন্ট্রি গুলো কি আছে? 0 আছে। এই তিনটে কি আমার আর ই এফ এর কন্ডিশন ছিল না? জি স্যার। জি স্যার। এই হচ্ছে মেয়ে আলোচনা, আর কারো কোনো অসুবিধা আছে? স্যার জি, পিভটটা সবার লাস্টে দুটি দেখা যায় হবে না, নাকি হচ্ছে একটা পিভট করার পরে সেটা আবার মার্ক করে দেখাইতে হবে না, একটা সবগুলো করে লাস্টে দুটি পিভট গুলা চিহ্নিত করতে। আচ্ছা হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা আমি সবসময় করে যাই কেন? যেন আমার ট্র্যাক থাকে যে হ্যাঁ ইনি পিভট। কথা বুঝে গেছে? এবারে বাড়ির দিয়ে রাখবো আপনাকে কিছু টাকা খরচ করবো, বুঝছো? থ্যাংক ইউ আর স্যার। কেউ? স্যার যদি অ্যানালাইজ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বলো তখন কি করব? বুঝি নাই। এবার বাড়ির গেলে অ্যানালাইজ দ্য সিস্টেম ইকুয়েশন এরকম কিছু বললে অ্যানালাইজ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তুমি অ্যানালাইজ, তোমাদের তো কোনো কথা বলা থাকে না, তোমাদের থাকবে কি যেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে বলবে, বলবে কি যেন সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আসলে সলভ বলবে না, বলবে কি আইডেন্টিফাই দ্য সলিউশন অফ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সলিউশন আইডেন্টিফাই করতে বলতেছে, মানে সলভ করতে বলতেছে। এটাও বলবে না, বলবে ডিটেক্ট দ্য সলিউশন, ডিটেক্টর নির্ণয় করো। এটাও বলবে না, বলবে ফিগার আউট দ্য সলিউশন, সলিউশন খুঁজে বের করো। এরকম কথা বলতে থাকবে। স্যার একটা কোশ্চেন আসছিল অ্যানালাইজ দ্য কনসিস্টেন্সি অফ এ সিস্টেম অফ এ লিনিয়ার এটা হচ্ছে কনসিস্টেন্সি, অ্যানালাইজ দ্য কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট কথাটা মানে কি? কনসিস্টেন্ট ভারসাম্যপূর্ণ আর কি। যদি কোনো সিস্টেমের সলিউশন থাকে না না তাহলে সিস্টেমটা হচ্ছে কনসিস্টেন্ট, আর যদি কোনো সিস্টেমের সলিউশন না থাকে এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। কাহিনী হচ্ছে তোমাদের শেষের দিকে গিয়ে নাকে মুখে পড়া লাগছে, যার কারণে আমি তোমাদের ব্যাখ্যা করে দিতে পারিনি। চ্যাপ্টার 1.3 তে, সরি 1.4 আর কি, একটু দেখো, দেখা যাচ্ছে কি তোমাদের? তো এই যে এখানে আমরা যেগুলো আলোচনা করি সেটা হচ্ছে নন হোমোজেনিয়াস সিস্টেম। আমি ডাউনলোড করি। ম্যাথ পরীক্ষা আমি চিল করতেছি। এমনি খেতেছে নাকি? না, ও ফ্যাট ব্যথা করতেছে। ভাত খাইছি।
ফুট করে ফেট বের করছে কেমন লাগে পানি খেলার বেশি হয় এই যে এখানে একটা কথা আছে। আচ্ছা, তোমাদের যে সিস্টেম গুলো বলছিলাম, মনে করো এই একটা ইকুয়েশন, এটা হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। কেন নন হোমোজিনিয়াস তার আগের কথা বলি। হোমোজিনিয়াস ইকুয়েশনটা মনে করো 2x 3y = 0। এখানে x এর মান 0 আর y এর মান 0 বসালে কি সলিউশনের বাম পক্ষ ডান পক্ষ সমান হয় না? জি স্যার। হোমোজিনিয়াস সিস্টেমের রাইট সাইড সবসময় শূন্য থাকে। এখানে x y এর অন্য মানের জন্য তোমার এটা 0 হয়, বাট x y 0 হলে এটা 0 হয়। এগুলো হোমোজিনিয়াস সিস্টেম। আমরা তো এখানে 0 রাখি না, আমরা সবসময় রাখছি 10 20 30 বা এরকম 17 9 2 এগুলো হচ্ছে নন হোমোজিনিয়াস। তো যদি সিস্টেমটা নন হোমোজিনিয়াস যাই হোক, এটা দুই প্রকার। এটাকে বলে ইনকনসিস্টেন্ট আর হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট কখন হয়? যখন সলিউশন থাকে। যদি বলি অ্যানালাইজ দ্য consistency of a system of a linear equation, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কখন কনসিস্টেন্ট হয়? স্যার আরেকটা বলে বলছি, যখন একটা সিস্টেমের সলিউশন থাকে ওই সিস্টেমটাকে বলা হয় কনসিস্টেন্ট সলিউশন, কনসিস্টেন্ট সিস্টেম। বুঝে গেছে? মানে ইউনিক সলিউশন থাকুক বা মেনি সলিউশন হ্যাঁ, কনসিস্টেন্ট দুইটা বিষয়, ইউনিক আর মেনি। আমি যে ম্যাথ গুলো দেখাইলাম এখানে মানে দেওয়া এখন লিখছি আছে কিনা, এখানে এখানে নাই। আচ্ছা, এই যে যেখানে যেখানে সলিউশন আছে, এই যে এটাই সলিউশন ছিল, এখানে সলিউশন ছিল, এগুলো হচ্ছে কনসিস্টেন্ট। আর ইনি হচ্ছেন ইনকনসিস্টেন্ট। ইউনিক সলিউশন হলে এটাকে বলা হয় ইউনিক, আর মেনি সলিউশন এটাকে বলা হয় রিডান্ডেন্ট। বলার দরকার নেই, পড়ার দরকার নেই। তো কাহিনী হচ্ছে, যদি বলা হয় অ্যানালাইজ দ্য কনসিস্টেন্সি অফ এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, 1 মার্কস 1.5 মার্কস বা 2 মার্কস জন্য যদি থাকে, তোমরা বাংলায় লিখবা, সরি বাংলায় বলতে তোমরা নরমালি লিখবা। এটা হচ্ছে এরকম, যদি কোনো সিস্টেমের সলিউশন থাকে তাহলে সিস্টেমটাকে আমরা বলবো কনসিস্টেন্ট সিস্টেম। if a solution has if a system has a solution, যদি কোনো সিস্টেমের সলিউশন থাকে, then the system will called or referred as consistency বা consistent system। বুঝে গেছে? জি স্যার। এখন কথা হচ্ছে কখন এটা হয়, এটা পয়েন্ট। কখন সলিউশন থাকে? যখন অগমেন্টেড ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক আর সহগ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক কি হয়? সমান হয়। এই কথাটাও সঙ্গে সঙ্গে বলে দিতে হবে। স্যার অ্যানালাইজ করার কথা না বললেও যদি আমরা লিখে দিই তাও তো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। অ্যানালাইজ বলতে বোঝা যাচ্ছে এখানে ভিতরে কাহিনীটা কি চলছে সেটাকে ব্যাখ্যা করো। কোন একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে হবে না, কারণ এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে গেলে ওটা আলাদা একটা ম্যাথ হয়ে যাবে। আমরা ওইদিকে যাব। একটা সিস্টেমকে একটা সিস্টেমের যদি সলিউশন থাকে ওই সিস্টেমটাকে কনসিস্টেন্ট সিস্টেম বলা হয়। আমি দেখছি তো তোমার স্যার সলিউশন কখন থাকে? যখন ওই সিস্টেমের অগমেন্টেড ম্যাট্রিক্স এবং সহগ ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক পরস্পর কি থাকে? সমান থাকে। বলো এই কথাটা বলবো। আল্লাহ এটা এখন ইংলিশে লিখো, লিখে দেখো কি হয়। এটা ইংলিশে লিখবা। আর যদি খুব নিরুপায় অবস্থা পৌঁছাও, বিসমিল্লাহ বললে ওই বাংলাটা ইংলিশে লেখা শুরু করবা, ইংলিশ ফন্টে লিখবা। জি, আবু সাইম নাকি ওয়াসি? বলো স্যার বাংলিশ লেখা যাবে নাকি? লিখে ঠিক আছে, কি হাফ মার্কস দেবো। করো ভেরি গুড যদি কিছুই না পারো, যদি কেউ 20-22 পাও, এরপর যদি বাংলা ইংলিশ বলতে পিরাবো তাকে আমি শুধু বলছি যে শেষ পর্যন্ত যদি কিছুই না থাকে করা, খাতা ফাঁকা, তখন তুমি যদি কিছুটা লিখে দাও আর কি, যেন আমি হাফ মার্কস 1 মার্কস দিতে পারি আর কি। এটা হচ্ছে মনে করছো কোনো ট্রিটমেন্ট নাই, ক্যান্সার কেমোথেরাপি দিয়ে দিয়েছি, এখন আল্লাহর নাম নিয়ে শুরু করা আর কি। মাফ করে খাতা খালি রেখে জি। আর কেউ? আচ্ছা স্যার আপনার টেকনিক আছে ওইটা কি করলে আমরা পারবো পরীক্ষায়? তোমার 25 দরকার তো নাকি? না স্যার, আমার 25 দরকার নাই। না তো মন খারাপ হইছে কেন? আমি যা পড়াইছি শুধু এই শীটগুলো করো, এর বাইরে আমার এক্সট্রা রেফারেন্স লিংকও করার দরকার নেই। 24.5 পাবা, বুঝি নাই। আর 0.5 পাবা না। স্যার কোশ্চেন নাকি একটু হার্ড হইছে? জি, কোশ্চেন অনেক হার্ড, কোশ্চেন অনেক হার্ড হয়েছে, তবে টপিকস এর বাইরে একটা কোশ্চেনও করা হয়। এটার জন্য মন খারাপ। দোয়া করেন স্যার। হ্যাঁ, দোয়া থাকলো। স্যার আমাদের জি হ্যাঁ, দেখবো, তোমরা আমাকে দেখো আর কি, ঠিক আছে?
কষ্ট করে স্যার, জি আচ্ছা ঠিক আছে আমি স্যার একটা আপনি দিয়ে কি র্যাঙ্ক উল্লেখ করে দিচ্ছেন যে 5/5 বা 10/10 এরকম করে লিখতে হবে? মানে বুঝি নাই মানে একটা মানে ম্যাট্রিক্স আপনি দেবো না স্যার মানে একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কি আপনি মানে উল্লেখ করে দিয়েছেন কোশ্চেনে যে 5/5 ম্যাট্রিক্সে লিখতে হবে, 10/10 লিখতে হবে এইভাবে? আচ্ছা কোন টাইপ কোশ্চেন তুমি এই প্রবলেমটা ফেস করতেছো চ্যাপ্টার 1.1 না 1.3 তে কমে দেখছো প্রায় স্যার আপনি যে ম্যাট্রিক্স লিখে হচ্ছে আবার ওই এক্সাম্পল দিয়ে আবার ওটাকে হচ্ছে ভেরিফিকেশন করতে বলেন, সেটার জন্য হচ্ছে বলতেছি। মেবি হারমেশিয়ানে 4/4 ম্যাট্রিক্স। আচ্ছা আমি হারমেশিয়ানে বলছিলাম আর কি হ্যাঁ তোমাদের এখন এগুলো পড়া থাকবে না তোমার কুইজের জন্য প্র্যাকটিসের জন্য যে তোমাদের ওই টপিকসের ডেপথ কেমন সেটা বোঝার জন্য। তো মিড টার্মে আর ফাইনাল এভাবে ডেপথ বোঝানোর উপায় নাই আর কি। এখানে কিছু বিষয় থাকে যে আমাকে এমন কোশ্চেন করতে হবে যেন একটা নর্মাল স্টুডেন্ট, আমি কাউকে খারাপ বলছি না বা একটা ভালো স্টুডেন্ট বলছি না আর কি, নর্মাল বলার এই অর্থ হচ্ছে সে পড়ে নাই, তার মেধা আছে কিন্তু সে পড়ে নাই। বিশ্ববিদ্যালয় লেভেলে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট কোনো কনসেপ্ট নাই, যে পড়ে নাই সেও যেন কিছু অ্যান্সার করতে পারে এই হিসেবে কিছু কোশ্চেন করা হয়। সো এভাবে ওই ধরনের কোনো ক্রিটিক্যাল কোশ্চেনে যাওয়া যাবে না আর কি, যাওয়া হয় না। কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করা একটু অন্য লেভেলের কোশ্চেন করা হয়। তো ডাইমেনশন হবে 4/4 কিংবা 5/5 আমি বলবো না, বুঝে গেছে? আমি শুধুমাত্র এক্সাম্পল বলবো, এক্সাম্পল দিবা। ভেরিফাই মনে হয় নাই তোমাদের, ভেরিফাই করতে হবে না, মানে কোশ্চেনটা করে দিবে তো পড়ো। এরপর স্যার কালকে স্লটগুলোর মাঝে আপনার কিরকম সময় বিরতি আছে? একটা 10:30 পরীক্ষা শেষ হয়, পরীক্ষা আবার শুরু হয় 11:30টায়। আমি 10:35 থেকে বলছি, 10:35 থেকে 11:15 এরকম করে আসছে, 10:40 থেকে 11:35 মিনিট থাকবে। ওকে স্যার, ওকে। যদি কেউ আসতে চাও পরামর্শ, ঠিক আছে? আর কারো কোনো জিজ্ঞাসা আছে? হবে। আচ্ছা তোমরা একটু দেখে নাও সেকশন এ, তাই না? সেকশন এ এর বিষয়ে একটু করে তোমাদের কুইজের খাতার রেজাল্ট এখন দিয়ে নিতে না, অন্যান্যগুলো দিয়ে দিছি। আমি দেখছি কিনা শিওর না, মেবি কালকে দেখি, কালকে রাতের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে? বুঝে গেছে? জি স্যার। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার ডেমনস্ট্রেট দ্য স্পেকট্রাম অফ ইনভার্স ম্যাট্রিক্স এরকম দিলে স্পেকট্রাম একটা ম্যাট্রিক্সের আইগেনভ্যালু একটু মিউট করো আর কি। আইগেনভ্যালু চ্যাপ্টার 1.5 ওইখানে আইগেনভ্যালু তোমাদের পড়াইনি আর কি এবার, এটা ফাইনাল সিলেবাস যাবে আর কি। তো গতবারে মিডের কোশ্চেন যারা দেখেছো স্পেকট্রাম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ওটা তোমাদের টপিকসে নাই আর কি, ওটা বাদ দিয়ে বাকি লোক দিতে পারো, ঠিক আছে? ওকে আর কেউ? ফেসবুক আইডিটা দিয়ে ক্লাসটা শেষ করতে এইখানে সেকশনে ছাড়া অন্য কেউ আছে? ফেসবুক আইডিটা দিয়ে যদি মানে এটা যদি কে আছে? কে এর কয়জন আছো? কোনো লোক কথা বলতাম, হ্যাঁ অল্প কয়েকজন তোমার হয়। তো আমার বন্ধুরা জি স্যার। সেকশন এ আমি তোমাদের কোশ্চেন, আমি তোমাদের খাতা বিশাল হার্ড করে দেখবো, কত দেখতো না তোমাদের কিন্তু আমি অনেকগুলো কোশ্চেন অ্যানসার, অনেক কোশ্চেন, এখন 12:21 বাজে, ঠিক আছে? স্যার আমরা অনেক কুইক, আমাদের খাতাটা একটু নরমাল আমাদের একটু স্যার আমাদের যে এফোর্ট ছিল আমাদের থেকে সেই এফোর্টটা ব্যাক নেবে। অবশ্যই মানে টু দ্য পয়েন্টে ব্যাক নিবো আর কি, ঠিক আছে? কি কোনো কম হবে না বেশি হবে না, ঠিক আছে? কি নিও আমার ভাষা মানে তোমাদের এসি রুমে ক্লাস হয়েছে 101-এ, ওই রুমের যে কন্টেন্ট গুলো পড়াইছি খুব ভালো মতো পড়ানোর কথা আর কি, অন্ততপক্ষে আমার ক্যালিবার অনুযায়ী। বেটার হয় তোমরা একটু রিভিশন দাও ভালো করে, আই কন্টাক্ট করে বুঝতে পারছো আমার কথা? কন্টাক্ট করলে অটোমেটিক জি স্যার। কি স্যার করতে থাকি স্যার, দোয়া করেন যদি কারো কোনো সমস্যা হয় তাইলে আপনি আমাকে জানাইও কালকে, শুধু কালকে অফিসে না অফিসের বাইরে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাইও আর কি, ঠিক আছে? কি আমি ফ্রি থাকলে সঙ্গে সঙ্গে জানাই দেবো, অ্যান্সার দিয়ে দেবো বা পরীক্ষার আগে জানাই দেবো আর কি, ঠিক আছে? এই হচ্ছে একটা আলোচনা। ইনশাআল্লাহ স্যার। সকলের এখানে যে অ্যানালাইজ পার্ট থেকে কোনো কোশ্চেন থাকবে? জি স্যার বুঝি। অ্যানালাইজ পার্ট থেকে কোনো কোশ্চেন থাকবে? অ্যানালাইজ তোমাদের শিটটা সরি কুইজে যেরকম কোশ্চেন করা হয়েছিল না হালকা করে, এরকম কোশ্চেন থাকতে পারে। স্যার কত মার্কে থাকতে পারে? মেবি 5-6 তোমাদের একটু বলি, একটু মিউট করো প্লিজ। আবু সাইফ, আবু সাবাব মেবি দুটো নাম বললাম। তোমাদের যতটুকু আমি বুঝতেছি তোমাদের ডেফিনিশন মনে হচ্ছে মোর অর 10 মার্কস থাকবে, আর বাকি 15 বা 16 মার্কস হচ্ছে ম্যাথ। মানে এটা হচ্ছে আমি আবার বলছি এটা সবটাই লেখা আছে তোমাদের সিলেবাসের মধ্যে, ওবি সিলেবাস, এটা দেখিও বিএলসি তে দেওয়া আছে ওবি সিলেবাস। তো এই আর কি, হ্যাঁ দোয়া থাকলো আর কি, ওটা দেখে নিও আর কি, মোটামুটি 8-10 সাজেশন চাই। আচ্ছা অনেক কিছু মেসেজ করছে, আমি খেয়ালই করিনি। সবার মেসেজ কি উত্তর দিছি আমি?
আজকে সারারাতই শেষ হবে না, লিখতে থাকে এটাই আর কি, হ্যাঁ এটাই। যাই হোক, কোয়েশ্চেনই শেষ হবে না। একটা বিষয় আপনি একটা কোশ্চেনের অ্যান্সার অনেকবার রিপিট করছেন, অনেক হয়েছে। এখন এই এত রাত পর্যন্ত কেউ ক্লাস মানে ইউনিভার্সিটি টিচার নেয় না, আপনি দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক অনেক বেশি। এখন উপায় ছিল না আর কি, ঠিক আছে কি একই জিনিস আমাকে তিনবার বলতেছে, কারণ তিনজন স্টুডেন্ট তিনবার মনোযোগ দিছে আর কি। স্যার আপনি তিনবার রিপিট করছেন দেখছি। এখন উপায় ছিল না আর কি, ঠিক আছে কি। আচ্ছা একটা ছোট্ট বিষয় বলি, যদি কারো কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা আইএনএর তে প্রবলেম হয়, বেটার হয় খাতায় লিখে নাও, গুগলে সার্চ করবা ম্যাট্রিক্স ক্যালকুলেটর। ম্যাট্রিক্স ক্যালকুলেটরে ওখানে জাস্ট ইনপুট করবা, অ্যানসার চলে আসবে স্টেপ সহ আর কি, ডিটেইলসে গেলে স্টেপ সহ চলে আসে। তো একটু দেখে নিও যদি কারো কোনো প্রবলেম হয়। সবাই বুঝতে পারছো? তো বেটার হয় আমরা আজকে শেষ করি এখানে। জি স্যার। স্যার আরেক যে একটু আগে মাত্র বললেন না যে ডেফিনেশনের জন্য বিএলসি এর কি বললেন স্যার? বিএলসিতে সব দেওয়া আছে, এটা বলছেন। পরে ধরি না আমি বললাম যে তোমাদের ডেফিনেশন কত মার্কস আসবে, বিএলসি তে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের মান কোনটা দেওয়া আছে? সবই দেওয়া আছে, আমি বিএলসি তে সব আপলোড করেছি, দেখি আর কি। হ্যাঁ শুকরিয়া স্যার, শুকরিয়া। জি, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম স্যার, আপনি অনেক আসসালামু আলাইকুম। স্যার যাই না স্যার। পরীক্ষাটা ভালো করে দিও, আমার এফোর্ট গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমার দায়িত্ব। ভেতরে পরীক্ষাটা ভালো করে দিলে আমার ভালো লাগবে যে আমি কিছু স্টুডেন্ট পড়াইছি, এরা টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারছে আর কি। ইনশাআল্লাহ স্যার, আপনি সমস্যা আর কি, ঠিক আছে?